নিশীথপুর নামটার মধ্যেই কেমন যেন একটা থমথমে ভাব লুকিয়ে আছে। মানচিত্রের খুব একটা পরিচিত জায়গায় এর অবস্থান নয়। শহরের কোলাহল থেকে বহুদূরে পাহাড় আর ঘন জঙ্গলের ঠিক মাঝখানে এই গ্রামটার অস্তিত্ব। লোকে বলে নিশীথপুরে একবার যে যায় সে আর আগের মতো ফিরে আসে না। হয় সে পাগল হয়ে যায়, না হয় সে চিরতরে হারিয়ে যায় সেই কুয়াশার আড়ালে। আমি অয়ন, পেশায় ফ্রিল্যান্স জার্নালিস্ট। অলৌকিক আর রহস্যময় ঘটনা নিয়ে লেখালেখি করা আমার নেশা। যখন খবর পেলাম নিশীথপুরে গত ৩ মাসে ৫ জন পর্যটক নিখোঁজ হয়েছে, তখন আর নিজেকে আটকে রাখতে পারলাম না। হাতে ক্যামেরা আর একটা নোটবুক নিয়ে বেরিয়ে পড়লাম। ট্রেন থেকে যখন নামলাম তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। স্টেশনটা জরাজীর্ণ, চারদিকে আগাছা জন্মেছে। স্টেশনে আমি ছাড়া আর কোনো যাত্রী নামল না। স্টেশনের বুড়ো মাস্টারমশাই আমার দিকে এমনভাবে তাকালেন যেন আমি কোনো এক অজানা বিপদের মুখে পা বাড়াচ্ছি। আমি জিজ্ঞেস করলাম, মশাই, নিশীথপুর গ্রামটা এখান থেকে কত দূর? তিনি তামাকের ধোঁয়া ছাড়তে ছাড়তে বললেন, যেতে তো চান অনেকেই বাবা, কিন্তু ফিরে আসার পথ সবাই পায় না। ওই যে পূব দিকের রাস্তাটা দেখছেন, ওটা সোজা জঙ্গলের ভেতর দিয়ে গেছে। তবে সাবধান, সূর্য ডোবার পর ওই রাস্তায় পা না বাড়ানোই মঙ্গল। আমি হাসলাম। এসব ভয় দেখানো কথা আমি অনেক শুনেছি, কিন্তু তখন জানতাম না নিশীথপুর আমাকে এমন কিছু দেখাতে চলেছে যা আমার কল্পনারও বাইরে। হাঁটা শুরু করলাম। কুয়াশা এতটাই ঘন যে হাত বাড়ালে নিজের হাতই দেখা যায় না। চারদিকের নিস্তব্ধতা বুক কাঁপিয়ে দেওয়ার মতো। হঠাৎ মনে হলো আমার ঠিক পেছনে কেউ একজন হাঁটছে। আমি থামলে সেই শব্দটাও থেমে যাচ্ছে। আমি দ্রুত পেছনে তাকালাম। কেউ নেই, শুধু বাতাসের শোঁ শোঁ শব্দ আর ভাঙা ডালপালার মরমরানি। গ্রামের সীমানায় পৌঁছতে পৌঁছতে রাত গভীর হল। গ্রামটা যেন কোনো এক প্রাচীন অভিশাপে আচ্ছন্ন। প্রতিটি বাড়ির দরজা জানলা শক্ত করে বন্ধ। কোনো আলো নেই, কোনো মানুষের সার শব্দ নেই। হঠাৎ একটা পুরনো জমিদার বাড়ির সামনে এসে দাঁড়ালাম। বিশাল ফটক, মরচে ধরা লোহার গ্রিল, আর ঠিক সেই মুহূর্তে ওপরতলার একটা জানলায় আমি একটা ছায়া দেখতে পেলাম। এক মুহূর্তের জন্য মনে হলো সাদা পোশাকে কেউ একজন আমার দিকে তাকিয়ে আছে। তার চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছে। আমি ক্যামেরা বের করে ছবি তোলার চেষ্টা করলাম, কিন্তু লেন্সের ভেতর দিয়ে যা দেখলাম তা বিশ্বাস করা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। ওপরতলার সেই ভাঙা জানলা দিয়ে যে অবয়বটা আমি দেখেছিলাম সেটা কোনো মানুষের হতে পারে না। লেন্সের জুম বাড়িয়ে আমি দেখলাম অবয়বটির মুখ নেই, একবারে সমতল সাদা চামড়া, আর ঠিক মাঝখানে দুটো গর্ত যেখান থেকে লাল আভা বেরিয়ে আসছে। আমি কয়েক সেকেন্ডের জন্য জুমে গেলাম। আমার হাতের ক্যামেরাটা কাঁপছিল। যখন আবার তাকালাম দেখলাম জানলাটা ফাঁকা, কেউ নেই সেখানে। কনকনে ঠান্ডার মধ্যেও আমার কপাল দিয়ে ঘাম ঝরছে। আমি নিজেকে বোঝালাম, অয়ন, এটা তোমার মনের ভুল। অনেক দূর জার্নি করেছ তো, তাই চোখের ভ্রম হচ্ছে। জমিদার বাড়ির সামনে একটা পুরনো ল্যাম্পপোস্ট আধো আলো আধো অন্ধকার তৈরি করেছে। আমি ঠিক করলাম আজ রাতটাই গ্রামের কোথাও কাটাতে হবে। কিন্তু কোনো বাড়িতেই আলো নেই। গ্রামের নিস্তব্ধতা এতটাই গভীর যে আমার নিজের পায়ের শব্দই আমার কানে বাজছে। হাঁটতে হাঁটতে গ্রামের ভেতরে একটা ছোট চায়ের দোকান দেখতে পেলাম। দোকানের ঝাঁপ অর্ধেক নামানো, ভেতরে একটা টিমটিমে হারিকেন জ্বলছে। আমি ভেতরে উকি দিয়ে ডাকলাম, কেউ আছেন? একজন বৃদ্ধ লোক ভেতর থেকে বেরিয়ে এলেন। তার গায়ের চামড়া কুঁচকে গেছে, পরনে একটা জীর্ণ চাদর। তিনি আমার দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড চুপ করে রইলেন। তারপর ফ্যাঁস ফ্যাঁসে গলায় বললেন, শহর থেকে এসেছেন খোকাবাবু? ভুল করেছেন। খোকাবাবু, নিশীথপুরে অমাবস্যার সময় বাইরের মানুষের আসা বারণ। আজ রাতটা খুব একটা ভালো না। আমি বৃদ্ধের কথায় কান্না দিয়ে বললাম, থাকার মতো কোনো জায়গা হবে? কোনো হোটেল বা গেস্ট হাউস? বৃদ্ধ এক অদ্ভুত হাসি দিলেন। হোটেল? এ গ্রামে মানুষেরই থাকার জায়গা নেই তো হোটেল? তবে ওই যে পাহাড়ের নিচে একটা পুরনো ডাকবাংলো আছে, ওখানেই পর্যটকরা থাকে। তবে সাবধানে থাকবেন, রাতে দরজা খুলবেন না। আমি বৃদ্ধের কাছ থেকে বিদায় নিয়ে ডাকবাংলোর দিকে রওনা দিলাম। যাওয়ার সময় লোকটা বিড়বিড় করে কিছু একটা বলছিল যা আমি পরিষ্কার শুনতে পেলাম না। শুধু মনে হলো তিনি বলছেন, রক্তের স্বাদ পেলে তারা আর ছাড়ে না। ডাকবাংলোটা ছিল পাহাড়ের একবারে পাদদেশে, চারদিকে ঘন শাল বাগান। বাংলোর কেয়ারটেকার হিসাবে এক মাঝবয়সী লোক দেখা দিল, নাম তার করিম।
সে খুব একটা কথা বলে না। আমাকে একটা ঘরে নিয়ে গিয়ে সে বলল, খাবার টেবিলে রাখা আছে, খেয়ে নিয়ে শুয়ে পড়বেন। আর হ্যাঁ, রাতে জানলার বাইরে কোনো শব্দ শুনলে তাকাবেন না। আমি ঘরে ঢুকে ফ্রেশ হলাম। ডিনারে ছিল ডাল আর রুটি। খাওয়ার পর আমি ডায়েরিটা নিয়ে বসলাম। জানলার বাইরে পাহাড়ের ওপর দিয়ে ঘন কালো মেঘ উড়ে যাচ্ছে। হঠাৎ আমার কানে এলো একটা কান্নার শব্দ, খুব হালকা, যেন কোনো শিশু অনেক দূর থেকে কাঁদছে। শব্দটা ক্রমশ বাড়তে লাগলো। আমি জানলার কাছে গিয়ে দাঁড়ালাম। পর্দা সরিয়ে বাইরে তাকাতেই আমার হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থমজে গেল। ডাকবাংলোর বাগানে সেই সাদা কাপড় পরা অবয়বটা দাঁড়িয়ে আছে। এবার সে একা নয়, তার পাশে আরও 2-3 ছোট ছায়া। তারা সবাই মাথা তুলে আমার জানলার দিকে তাকিয়ে আছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, তাদের কারোর পায়ে কোনো জুতো নেই, আর তারা মাটির থেকে অন্তত 1 ফুট উঁচুতে ভেসে আছে। আমার ঘরের ভেতরের হারিকেনটা হঠাৎ দপদপ করতে করতে নিভে গেল। পুরো ঘর ঘুটঘুটে অন্ধকার। ঠিক সেই মুহূর্তে আমার কানের কাছে কেউ একদম ফিসফিস করে বলে উঠল, অয়ন, আমাদের সাথে খেলবে? আমি চমকে ঘুরে তাকালাম, কিন্তু ঘরে কেউ নেই। শুধু জানলার কাচের ওপর কেউ একজন বাইরে থেকে আঙুল দিয়ে ঘষছে, কিড় কিড়। আমার শরীরের প্রতিটি রোম খাড়া হয়ে গেছে। ঘরের ভেতর খুটখুটে অন্ধকার। হারিকেনটা কেন নিভে গেল আমি জানি না, কিন্তু বাতাসের ঝাপটা লাগার মতো কোনো পরিস্থিতি ছিল না। জানলার কাছে সেই কিড় শব্দটা থামছেই না। মনে হচ্ছে কেউ একজন তার লম্বা ধারালো নখ দিয়ে কাঁচটা চিরে ফেলার চেষ্টা করছে। আমি পকেট থেকে ফোনটা বের করার চেষ্টা করলাম, কিন্তু ভয়ে আমার হাত কাঁপছে। শেষমেশ ফোনের ফ্ল্যাশলাইটটা জ্বালিয়ে জানলার দিকে ধরলাম। আলো পড়তেই আমার বুকটা ধক করে উঠল। জানলার ওপাশে কেউ নেই, কিন্তু কাঁচের ওপর বাষ্প জমে আছে, আর সেই বাষ্পের ওপর স্পষ্টভাবে একটা হাতের ছাপ ফুটে উঠেছে। ছোট কোনো বাচ্চার হাতের ছাপ নয়, মানুষের চেয়ে অনেক বড় এবং লম্বাটে আঙুলের ছাপ। আমি আর এক মুহূর্ত সেই ঘরে থাকা নিরাপদ মনে করলাম না। বিছানা থেকে টর্চটা হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলাম। বারান্দায় আসতেই কেয়ারটেকার করিমের ঘরের দিকে তাকালাম। দরজাটা হাঁট করে খোলা, ভেতরে কোনো আলো নেই। করিম ভাই, করিম ভাই, আমি নিচু স্বরে ডাকলাম। কোনো উত্তর নেই। আমি সাবধানে করিমের ঘরের দিকে এগিয়ে এলাম। টর্চের আলো ফেলতেই দেখলাম ঘরের আসবাবপত্র সব ওলটপালট হয়ে আছে, আর ঘরের ঠিক মাঝখানে মেঝেতে সাদা রঙের কোনো একটা পাউডার দিয়ে একটা অদ্ভুত বৃত্ত আঁকা। সেই বৃত্তের ভেতর একটা মরা মুরগি পড়ে আছে, যার মাথাটা ধড় থেকে আলাদা। রক্তগুলো দেখে মনে হচ্ছে খুব টাটকা। আমার মাথায় তখন একটাই চিন্তা, এখান থেকে পালাতে হবে। কিন্তু যাব কোথায়? বাইরে তো সেই ছায়াগুলো অপেক্ষা করছে। আমি বাংলোর পেছনের দরজা দিয়ে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিলাম। জঙ্গলটা পাহাড়ের দিকে উঠে গেছে। ঘন গাছপালার মধ্য দিয়ে আমি দৌড়াতে শুরু করলাম। কিছুক্ষণ দৌড়ানোর পর আমি ক্লান্ত হয়ে একটা পাথরের ওপর বসে পড়লাম। চারপাশে কুয়াশা আরও ঘন হয়েছে। টর্চের আলো খুব বেশি দূর যাচ্ছে না। হঠাৎ আমি লক্ষ্য করলাম সামনে একটা পুরনো শিব মন্দির। মন্দিরটা ভেঙে চুরমার হয়ে গেছে, কিন্তু তার গর্ভগৃহের ভেতরে একটা টিমটিমে প্রদীপ জ্বলছে। আমি কৌতূহলী হয়ে মন্দিরের কাছে গেলাম। মন্দিরের দেওয়ালে খোদাই করা কিছু অদ্ভুত চিহ্ন। সেগুলো বাংলাও নয়, আবার সংস্কৃতও নয়। ঠিক সেই সময় মন্দিরের পেছন থেকে একটা গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। এখানে আসা তোমার ঠিক হয়নি অয়ন, ওরা রক্তের গন্ধ পেয়ে গেছে। আমি চমকে টর্চের আলো ফেললাম। দেখলাম এক জটাধারী তান্ত্রিক বসে আছেন। তার সারা গায়ে ভস্য মাখা, গলায় রুদ্রাক্ষের মালা। তিনি চোখ বন্ধ করেই আমার নাম ধরে ডাকলেন। আমি তোতলাতে তোতলাতে বললাম, আপনি আপনি আমার নাম জানলেন কিভাবে? আর কারা রক্তের গন্ধ পেয়েছে? তান্ত্রিক চোখ খুললেন। তার চোখগুলো অস্বাভাবিক লাল। তিনি বললেন, নিশীথপুরের এই মাটি অভিশপ্ত। আজ থেকে ৩০০ বছর আগে এখানে এক তান্ত্রিক কাল ভৈরবীর সাধনা করতে গিয়ে ভুল করেছিলেন। সেই ভুলের খেসারত দিতে হচ্ছে এই গ্রামকে। যারা নিখোঁজ হয়েছে তারা কেউ মরে যায়নি। তারা ওই জমিদার বাড়ির নিচের সুড়ঙ্গে বন্দী আছে। আমি বললাম, সুড়ঙ্গ? কিন্তু আমি তো জানলায় এক অদ্ভুত ছায়া দেখেছি। তান্ত্রিক হাসলেন। সে হাসি যেন বুক কাঁপিয়ে দেয়। তিনি বললেন, ওটা ছিল শুধু পাহাদার। আসল বিভীষিকা তো নিচে অপেক্ষা করছে।
তুমি যদি তোমার বন্ধুদের বা ওই পর্যটকদের বাঁচাতে চাও তবে তোমাকে ওই জমিদার বাড়ির পাতাল ঘরে যেতে হবে। কিন্তু মনে রেখো অয়ন, ওখানে একবার ঢুকলে আলো ছাড়া এক মুহূর্ত থেকো না, অন্ধকারে ওরা তোমার শরীরের দখল নেবে। কথাটা শেষ হতেই একটা বিকট চিৎকারে সারা বন কেঁপে উঠল। তান্ত্রিক ঝটপট উঠে দাঁড়ালেন এবং আমাকে একটা তামাটে রঙের কবজ দিয়ে বললেন, এটা রাখো, আর ওই যে সুড়ঙ্গ পথ দেখছ ওটাই তোমার গন্তব্য। যাও, সময় শেষ হয়ে আসছে। আমি তাকিয়ে দেখি মন্দিরের ঠিক পেছনেই একটা ঝোপের আড়ালে একটা সরু গর্তের মতো পথ নিচে নেমে গেছে, যেখান থেকে পচা মাংসের উৎকট গন্ধ আসছে। আমার ভেতরটা গুলিয়ে উঠল, কিন্তু অজানাকে জানার নেশা আমাকে টেনে নিয়ে গেল সেই অন্ধকার গর্তের দিকে। তান্ত্রিকের দেওয়া সেই তামার কবচটা শক্ত করে মুঠোয় ধরলাম। সামনে সেই অন্ধকার সুড়ঙ্গ, যার মুখটা দেখতে ঠিক কোনো এক বিশাল দানবের হাঁ করা মুখের মতো। পচা মাংস আর পুরনো স্যাঁতস্যাঁতে মাটির গন্ধটা নাকে আসতেই আমার বমি পাওয়ার মতো অবস্থা হলো। কিন্তু পেছনে ফেরার কোনো রাস্তা নেই, কারণ জঙ্গলের দিক থেকে আসা সেই অশ্বরীরী চিৎকারগুলো ক্রমশ এগিয়ে আসছে। আমি টর্চটা জেলে সুড়ঙ্গের ভেতরে পা রাখলাম। পাথরের সিঁড়িগুলো খুব পিছলি, সাবধানে দেওয়াল ধরে ধরে নামতে লাগলাম। দেওয়ালগুলো ভিজে আর আঠালো, কেমন যেন কালচে রঙের শ্যাওলা জমে আছে। টর্চের আলো ফেলতেই দেখলাম দেওয়ালে অসংখ্য মানুষের হাতের ছাপ, যেন অনেকে মিলে এই দেওয়াল খামচেড়ে ধরার চেষ্টা করছে। নিচে নামতে নামতে বাতাস ভারী হয়ে আসছে, অক্সিজেনের অভাব টের পাচ্ছি। প্রায় 50 ফুট নিচে নামার পর আমি একটা বিশাল হলঘরের মতো জায়গায় এসে দাঁড়ালাম। জায়গাটা প্রাকৃতিকভাবে তৈরি নয়, মনে হয় মানুষই এটাকে পাহাড় কেটে বানিয়েছে। চারদিকের দেওয়ালে বড় বড় লোহার শিকল ঝুলছে। কোনো এক সময় এখানে যে বন্দীদের রাখা হতো তা বোঝা যাচ্ছে। হঠাৎ টর্চের আলোয় একটা জিনিস চকচক করে উঠল। আমি কাছে গিয়ে দেখলাম ওটা একটা ক্যামেরা, ঠিক আমার ক্যামেরার মতোই। ওটা তুলতে গিয়ে দেখি পাশেই পড়ে আছে একটা ছেঁড়া ব্যাগ। ব্যাগের ভেতর থেকে একটা পরিচয়পত্র বের করলাম। নাম সোহেল রানা, সাংবাদিক। ইনি সেই 5 জন নিখোঁজ পর্যটকের একজন। আমার বুকটা ধরাস করে উঠল। সোহেল ভাই আমার পরিচিত ছিলেন, তার মানে তান্ত্রিকের কথা ঠিক, তারা এখানেই কোথাও আছে। কিন্তু জ্যাত নাকি? হঠাৎ হলঘরের কোণ থেকে একটা খসখস শব্দ এলো। আমি টর্চের আলো সেই দিকে ঘোরালাম। আলো পড়তেই দেখলাম একটা কঙ্কালসার মানুষ দেওয়ালের কোণে বসে আছে। তার গায়ের কাপড় ছিঁড়ে ফালি ফালি হয়ে গেছে। সে 2 হাত দিয়ে নিজের মুখ ঢেকে ফুঁপিয়ে কাঁদছে। আমি ভয়ে ভয়ে ডাকলাম, সোহেল ভাই, আপনি কি সোহেল ভাই? লোকটা মাথা তুলল না, কিন্তু কান্নার শব্দটা থেমে গেল। সে খুব ধীর গলায় বলল, আলো নেভাও, ওরা আলো সহ্য করতে পারে না, আলো দেখলে ওরা আরও রেগে যায়। আমি অবাক হয়ে বললাম, কারা, কাদের কথা বলছেন? সে হঠাৎ চিৎকার করে উঠল, আলো নেভাও বলছি, ওরা আসছে। ঠিক সেই মুহূর্তে উপর থেকে একটা ভারী কিছু পড়ার শব্দ হলো। থপ থপ থপ, মনে হচ্ছে ছাদের উপর থেকে কিছু একটা নেমে আসছে। আমি ওপরের দিকে টর্চ মারতেই আমার হাত থেকে টর্চটা পড়ে গেল। ছাদের উপর থেকে ঝুলে আছে কয়েকটা শরীর, কিন্তু তাদের মাথা নিচের দিকে। তারা বাদুড়ের মতো ঝুলছে, কিন্তু তারা বাদুড় নয়, মানুষের মতোই দেখতে, কিন্তু লম্বা লম্বা হাত পা আর ফ্যাকাশে সাদা চামড়া। তাদের কোনো চোখ নেই, শুধু বড় বড় কান আর ধারালো দাঁত। টর্চটা মেঝেতে পড়ে গিয়ে একদিকে আলো দিচ্ছে। সেই অল্প আলোতে দেখলাম ওই প্রাণীগুলো দেওয়াল বেয়ে খুব দ্রুত নিচে নেমে আসছে। সোহেল ভাই, যদি তিনি সত্যিই সোহেল ভাই হন, হঠাৎ উঠে দাঁড়িয়ে আমার হাত ধরলেন। তার হাতটা বরফের মতো ঠান্ডা। তিনি ফিসফিস করে বললেন, এখনই এখান থেকে বেরোতে হবে। এই সুড়ঙ্গ শেষ হয়েছে জমিদার বাড়ির ঠাকুর ঘরে। দৌড়া নয়নবাবু, দৌড়ান। আমরা অন্ধকারের ভেতর দিয়ে দৌড়াতে শুরু করলাম। পেছনে শুনতে পাচ্ছিলাম সেই অদ্ভুত প্রাণীগুলোর কিচিরমিচির শব্দ আর তাদের নখের আঁচড়। সুড়ঙ্গের সরু বলি দিয়ে দৌড়াতে দৌড়াতে হঠাৎ সামনে একটা পাথরের দরজা দেখতে পেলাম, কিন্তু দরজায় কোনো হাতল নেই। সোহেল ভাই বললেন, রক্ত, এই দরজা খুলতে রক্তের প্রয়োজন। এই গ্রাম রক্ত ছাড়া কিছু বোঝে না। তিনি নিজের হাতের একটা ক্ষতস্থান থেকে রক্ত নিয়ে দরজার মাঝখানের চিহ্নে লেপে দিলেন। এক বিকট শব্দে দরজাটা খুলে গেল, কিন্তু ওপাশে যা ছিল তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমরা কোনো ঠাকুর ঘরে নয়, বরং এক বিভীষিকাময় কারাগারে এসে পৌঁছেছি, যেখানে শত শত মানুষের মাথার খুলি সাজানো রয়েছে। আর ঠিক মাঝখানে সেই বড় জমিদার বাড়ির সেই সাদা পোশাকের ছায়াটা দাঁড়িয়ে আছে। ছায়াটা এবার ধীর গলায় বলল, স্বাগত অয়ন, আমরা তোমারই অপেক্ষা করছিলাম।
ভারী পাথরের দরজাটা আমাদের পেছনে সশব্দে বন্ধ হয়ে গেল। বাইরের সেই বীভৎস প্রাণীগুলোর চিৎকার এখন অস্পষ্ট শোনা যাচ্ছে, কিন্তু ভেতরের পরিবেশটা আরও বেশি থমথমে। চারদিকে শত শত খুলি, ছোট বড় পুরনো নতুন, এক একটা খুলি যেন এক একটা দীর্ঘশ্বাসের গল্প বলছে। আমি টর্চটা ঘোরালাম। সেই সাদা পোশাক পরা অবয়বটা ঠিক আমাদের সামনে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তার মুখটা এখনও অস্পষ্ট, কিন্তু তার শরীর থেকে একটা হিমশীতল আতঙ্ক ছড়িয়ে পড়ছে। আমি সোহেল ভাইয়ের দিকে তাকালাম। তিনি দরজার পাশে কুঁকড়ে বসে আছেন। আমি কাঁপা গলায় বললাম, সোহেল ভাই, আপনি রক্তের কথা বলছিলেন কেন? আর এই লোকটাকে কেন আমাদের এখানে আটকে রাখা হয়েছে? সোহেল ভাই কোনো উত্তর দিলেন না। তিনি শুধু মাথা নিচু করে হাসতে লাগলেন। সেই হাসির শব্দে কোনো মনুষ্যত্ব ছিল না, ওটা ছিল এক পৈশাচিক অট্টহাসি। হঠাৎ তিনি মাথা তুললেন। আমি দেখলাম সোহেল ভাইয়ের চোখ দুটো সম্পূর্ণ কালো, কোনো মনি নেই। তিনি বললেন, অয়ন, তুমি কি সত্যিই মনে করেছিলে আমি তোমার সেই পরিচিত সোহেল? সে তো অনেক আগেই তাদের অংশ হয়ে গেছে। আমার শির দাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি কয়েক পা পিছিয়ে গেলাম। তাহলে এই লোকটাকে? ঠিক তখন সেই সাদা পোশাকের অবয়বটা কথা বলে উঠল। তার কণ্ঠস্বর যেন মাটি খুঁড়ে উঠে আসছে। অয়ন, এই নিশীথপুর কোনো গ্রাম নয়, এটি একটি ফাঁদ। ৩০০ বছর আগে যে তান্ত্রিক এখানে কাল ভৈরবীর সাধনা করেছিলেন, তিনি আসলে মরেননি। তিনি অমরত্বের জন্য প্রয়োজন প্রতি ২১ বছর অন্তর একজন সাক্ষীর রক্ত, যে এই রহস্যের কথা বাইরে প্রচার করার ক্ষমতা রাখে। আমি চিৎকার করে বললাম, আমি কোনো সাক্ষ্য দেব না, আমাকে ছেড়ে দিন। সাদা পোশাকের ছায়াটা ধীরে ধীরে তার মাথার ঘোমটা সরালো। আমি যা দেখলাম তাতে আমার চিৎকার গলাতেই আটকে গেল। ওই পোশাকের নিচে কোনো মানুষ নেই, ওটা একটা গলিত মাংসের স্তূপ, যার ওপর হাজার হাজার ছোট ছোট পোকা কিলবিল করছে। তার মুখের জায়গায় শুধু একটা হাঁ করা গর্ত। সে বলল, আমি সেই তান্ত্রিক, আর আজ থেকে তুমি হবে এই মন্দিরের নতুন প্রহরী। তোমার শরীরটা আমার খুব পছন্দ হয়েছে। জ্যাংতো মানুষের শরীরে প্রবেশ করার আনন্দই আলাদা। আমি মরিয়া হয়ে পকেট থেকে তান্ত্রিকের দেওয়া সেই তামাটে কবচটা বের করলাম। সেটা বের করতেই ঘরটা এক উজ্জ্বল নীল আলোয় ভরে গেল। সেই আলো ওই বিভীষিকাময় সত্তাটার গায়ে লাগতেই সে যন্ত্রণায় চিৎকার করে উঠল। তার শরীর থেকে ধোঁয়া বের হতে শুরু করল। এই কবচ, ওটা কোথায় পেলে তুমি? সে গর্জে উঠল। আমি বুঝলাম এটাই আমার বাঁচার একমাত্র পথ। আমি কবচটা উঁচিয়ে ধরলাম। সোহেল ভাই বা তার রূপ ধরে থাকা সেই শয়তান আমার দিকে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করল, কিন্তু নীল আলোর বিকর্ষণে সে দেওয়ালের সাথে আছড়ে পড়ল। আমি পাগলের মতো চারদিকে তাকালাম পালানোর রাস্তার জন্য। খুলিগুলোর স্তূপের পেছনে একটা ছোট্ট লোহার জানালা দেখতে পেলাম, যেখান দিয়ে ভোরের হালকা আলো আসছে। তার মানে রাত শেষ হয়ে আসছে। নিশীথপুরের দানবরা ভোরের আলো সহ্য করতে পারে না। আমি জানালার দিকে দৌড়ে গেলাম, কিন্তু যাওয়ার পথে সেই গলিত তান্ত্রিক আমার পা জাপটে ধরল। তার স্পর্শে আমার মনে হলো ১০০০ বিছে একসাথে কামড় দিচ্ছে। তুমি যেতে পারবে না অয়ন, তোমার রক্ত এই মাটির পাও না। আমি আমার বুট দিয়ে তার সেই বিভৎস মুখে লাথি মারলাম এবং কবচটা তার হাতের ওপর ছুড়ে দিলাম। এক তীব্র বিস্ফোরণের মতো শব্দ হলো, আর পুরো ঘরটা কাঁপতে শুরু করল। উপর থেকে পাথর খসে পড়তে লাগল। আমি জানালার লোহার শিকগুলো ধরে সর্বশক্তি দিয়ে টান দিলাম। মরিচা ধরা শিকগুলো মড়মড় করে ভেঙে এলো। আমি নিজেকে কোনোমতে সেই সরু ফাঁক দিয়ে বাইরে গলিয়ে দিলাম। বাইরে পুড়তেই ঠান্ডা ঘাসের স্পর্শ পেলাম। ভোরের প্রথম আলো তখন পাহাড়ের চূড়ায় উকি দিচ্ছে। আমি পেছনে তাকিয়ে দেখলাম সেই জমিদার বাড়িটা কুয়াশার ভেতরে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, যেন ওটার কোনো অস্তিত্বই ছিল না। কিন্তু আমার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। আমি নিজের হাতের দিকে তাকিয়ে দেখলাম, যেখানে সেই তান্ত্রিক আমাকে ধরেছিল সেখানে কালো রঙের ৫টা আঙুলের ছাপ বসে গেছে, আর সেই ছাপের নিচে চামড়াটা ধীরে ধীরে পচন শুরু করেছে। আমি জঙ্গল থেকে বের হবার জন্য দৌড়াতে শুরু করলাম, কিন্তু কিছু দূর যাওয়ার পর আমি থেমে গেলাম। পথের ধারে সেই চায়ের দোকানের বৃদ্ধ বসে আছেন। তিনি আমার দিকে তাকিয়ে একটা বিচিত্র হাসি দিলেন এবং বললেন, অভিশাপটা সাথে করে নিয়ে চললে যে খোকা, ওটা তো এখন তোমার ভেতরেই বাসা বেঁধেছে। পায়ে কতটা জোর ছিল জানি না, কিন্তু আমি থামলাম না। পিঠের ব্যাগ, দামি ক্যামেরা সব ওই অভিশপ্ত পাতালপুরীতে ফেলে এসেছি। এখন আমার একমাত্র লক্ষ্য এই গ্রাম থেকে পালানো। রাস্তার ধারের সেই বৃদ্ধের কথাগুলো আমার কানে বাজছিল।
অভিশাপটা সাথে করে নিয়ে চললে যে খোকা? আমি কি সত্যিই কিছু সাথে নিয়ে এসেছি? আমার হাতের সেই কালচে আঙুলের ছাপগুলো তখনও দপদপ করছে, আগুনের মতো জ্বালা করছে সেখানটা। মনে হচ্ছে চামড়ার নিচ দিয়ে হাজার হাজার অদৃশ্য পোকা আমার শিরার ভেতর দিয়ে হৃৎপিণ্ডের দিকে এগোচ্ছে। প্রায় 1 ঘন্টা দৌড়ানোর পর আমি সেই স্টেশনে পৌঁছলাম। ভোরের আলোয় স্টেশনটা এখন অনেকটা স্বাভাবিক লাগছে। গতরাতের সেই স্টেশন মাস্টারকে দেখলাম প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন। তিনি আমাকে এই অবস্থায় দেখে অবাক হননি, বরং তার চোখে এক অদ্ভুত করুণা ফুটে উঠল। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, পরের ট্রেন কখন? আমাকে এক্ষুনি যেতে হবে। মাস্টার মশাই শান্ত গলায় বললেন, ট্রেন তো আসবে বাবা, কিন্তু তুমি যেখানেই যাও নিশীথপুর তোমাকে ছাড়বে না। এই যে হাতে কালো দাগ দেখছো, এটা হলো কাল ভৈরবীর মোহর। এটা যার শরীরে লাগে সে ধীরে ধীরে আয়নায় নিজের প্রতিচ্ছবি হারায়। আমি ওনার কথা বিশ্বাস করতে চাইলাম না। পাগলের মতো ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগলাম। একটু পরেই কুয়াশা চিরে ট্রেনের হুইসেল শোনা গেল। একটা লোকাল ট্রেন এসে থামল। আমি কোনো মতে উঠে পড়লাম। ট্রেনের কামরায় আমার ছাড়া আর কেউ নেই। আমি জানালার পাশে বসে বাইরের দিকে তাকালাম, কিন্তু জানালার কাঁচে যখন আমার ছায়া পড়ল, আমি চিৎকার করে সিট থেকে পড়ে গেলাম। জানালার কাঁচে আমার মুখ দেখা যাচ্ছে না, সেখানে শুধু একজোড়া জ্বলন্ত লাল চোখ আর একদলা কালো ধোঁয়া, ঠিক সেই তান্ত্রিকের অবয়বের মতো। আমি চোখ বন্ধ করে বসে রইলাম। শহর পর্যন্ত পৌঁছতে পৌঁছতে সকাল 10টা বেজে গেল। শহরে পৌঁছে আমি সরাসরি আমার এক ডাক্তার বন্ধুর কাছে গেলাম। নাম তার অরণ্য। সে রহস্যময় চর্মরোগ নিয়ে গবেষণা করে। আমার হাতের সেই দাগ দেখে সে থমকে গেল। সে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে পরীক্ষা করতে করতে বলল, অয়ন, এটা কোনো ইনফেকশন নয়, এটা তো কোনো পচনশীল অসুখও নয়। তোর কোষগুলো যেন ভেতর থেকে মারা যাচ্ছে, কিন্তু অদ্ভুতভাবে সেগুলো আবার পুনর্জীবিত হচ্ছে অন্য কোনো রূপে। আমি ভয়াত্র গলায় জিজ্ঞেস করলাম, এর কি কোনো চিকিৎসা নেই? অরণ্য গম্ভীর হয়ে বলল, মেডিকেল সায়েন্সে এর কোনো উত্তর নেই, কিন্তু তুই যে তামাটে কবচটার কথা বললি, সেটা যদি তোর কাছে থাকতো তাহলে হয়তো কিছু হতো, কিন্তু সেটা তো তুই ওখানেই ফেলে এসেছিস। ঠিক তখনই অরণ্যের চেম্বারের আলোটা একবার জ্বলে আর একবার নিভে উঠল। জানালার পর্দাগুলো নিজে থেকেই উড়তে শুরু করল, অথচ বাইরে কোনো বাতাস ছিল না। অরণ্য অবাক হয়ে জানালার দিকে এগিয়ে গেল। হঠাৎ সে পিছন ফিরে আমার দিকে তাকালো। তার চোখে তখন অসীম আতঙ্ক। সে ততলাতে ততলাতে বলল, অয়ন, তোর তোর ছায়াটা দেওয়ালের ওপাশে কি করছে? আমি দেওয়ালের দিকে তাকালাম। আমার শরীর এক জায়গায় স্থির হয়ে আছে, কিন্তু আমার ছায়াটা নিজে থেকেই নড়াচড়া করছে। ছায়াটা ধীরে ধীরে হাত বাড়িয়ে অরণ্যের গলার দিকে এগোচ্ছে। আমি নিজের হাত নাড়ানোর চেষ্টা করছি, কিন্তু আমি নড়তে পারছি না। আমার শরীর যেন কেউ পাথর করে দিয়েছে। ছায়াটা অরণ্যের গলা টিপে ধরল। অরণ্যের মুখ নীল হয়ে যাচ্ছে। সে ছটফট করছে, কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না। আমি মনে মনে চিৎকার করছি, কিন্তু মুখ দিয়ে কোনো স্বর ফুটছে না। ঠিক সেই মুহূর্তে ঘরের কোণ থেকে সেই পরিচিত ফ্যাঁসফ্যাঁসে হাসিটা ভেসে উঠল। শহর তোমাকে বাঁচাতে পারবে না অয়ন। যে বীজ নিশীথপুরে রোপণ করা হয়েছে তা এখন তোমার ভেতরে রক্ত পান করে বড় হবে। হঠাৎ ঘরের কাঁচের আলমারিটা সশব্দে ভেঙে পড়ল। সেই শব্দের ধাক্কায় আমার সম্মোহন কেটে গেল। আমি লাফ দিয়ে অরণ্যকে বাঁচাতে গেলাম, কিন্তু অরণ্য মেঝেতে লুটিয়ে পড়ল। সে অজ্ঞান হয়ে গেছে। তার গলার চারপাশে সেই একই কালচে 5টা আঙুলের ছাপ বসে গেছে, যা আমার হাতে আছে। আমি বুঝতে পারলাম, আমি যাকে স্পর্শ করছি বা যার সাথে আমি থাকছি, এই অভিশাপ তাকেও গ্রাস করছে। আমি এক ভয়ঙ্কর জীবাণুতে পরিণত হয়েছি। নিজেকে বাঁচানোর একটাই উপায় এখন বাকি রয়েছে, সেই রহস্যময় তান্ত্রিকের গুরুকে খুঁজে বের করা, যার কথা ওই বৃদ্ধ ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু তার ঠিকানা কোথায়? আমার ফোনের স্ক্রিনে হঠাৎ একটা মেসেজ ভেসে উঠল, অচেনা নম্বর। মেসেজে লেখা ছিল, যদি বাঁচতে চাও তাহলে পূর্ণিমার আগে কামাক্ষার সেই শ্মশানে এসো যেখানে সূর্য পৌঁছতে পারে না। আমি বুঝলাম, আমার এই অন্ধকার যাত্রা কেবল শুরু হলো। অরণ্যকে ওই অবস্থায় হাসপাতালে ভর্তি করে আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। আমি বুঝতে পারছি আমি এখন একটা জীবন্ত মরণ ফাঁদ। আমার উপস্থিতিতে আমার পরম বন্ধুও আজ মৃত্যুর মুখোমুখি। ট্রেনের কামরায় একা বসে আমি শুধু আমার হাতের সেই কালচে দাগটার দিকে তাকিয়েছিলাম। ওটা এখন কনুই পর্যন্ত ছড়িয়ে পড়েছে। চামড়াটা কেমন খসখসে হয়ে গেছে, ঠিক যেমন সাপের খোলস হয়।
সেই রহস্যময় মেসেজের সূত্র ধরে আমি পৌঁছে গেলাম নীলাচল পাহাড়ের এক নিভৃত প্রান্তে, কামাখ্যা মন্দির থেকে অনেক দূরে, যেখানে সাধারণ পর্যটকেরা যাওয়ার সাহস পায় না। এখানে গাছগুলো অদ্ভুতভাবে মোচড়ানো, আর বাতাসের গন্ধে সবসময় পোড়া মাংসের একটা ভ্যাপসা গন্ধ মিশে থাকে। রাত তখন প্রায় 11টা। কুয়াশার চাদরে ঢাকা পাহাড়ি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমি সেই শ্মশানে পৌঁছালাম। শ্মশান বলতে আমরা যা বুঝি এটা তার চেয়েও ভয়ঙ্কর। এখানে কোনো মানুষের দেহ পোড়ানো হয় না, বরং চারিদিকে অসংখ্য ছোট ছোট মাটির ঢিবি, যার ওপর উল্টো করে ত্রিশূল পোতা আছে। হঠাৎ অন্ধকারের ভেতর থেকে একজন নারী মূর্তি বেরিয়ে এলো। তার পরনে রক্তবর্ণের শাড়ি, গলায় মানুষের হাড়ের মালা, আর কপালে বড় একটা সিঁদুরের টিপ। তার চোখগুলো যেন অন্ধকারের মধ্যেও জ্বলছে। তিনি আমার দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, অয়ন, তুমি এসেছ। নিশীথপুরের বিষ নিয়ে এই পবিত্র ভূমিতে আসা তোমার ঠিক হয়নি, কিন্তু তোমার ভেতরে যে কবচটার অংশ রয়ে গেছে তাই তোমাকে এখানে টেনে এনেছে। আমি অবাক হয়ে বললাম, আপনি কে, আর আপনি কিভাবে জানলেন আমার নাম? তিনি হাসলেন। সেই হাসিতে কোনো মমতা নেই, বরং এক গভীর রহস্য লুকিয়ে আছে। তিনি বললেন, আমি ভৈরবী চণ্ডী। নিশীথপুরের সেই তান্ত্রিক কাল ভৈরবীর সাধনা করতে গিয়ে যে পাপ করেছিল তা মোচন করার শক্তি শুধু আমারই আছে, কিন্তু তার জন্য তোমাকে এক চরম পরীক্ষা দিতে হবে। আমি মরিয়া হয়ে বললাম, আমি যে কোনো পরীক্ষা দিতে রাজি, এই নরক থেকে আমাকে মুক্তি দিন। ভৈরবীচণ্ডী আমাকে শ্মশানের মাঝখানে একটি জ্বলন্ত অগ্নিকুণ্ডের সামনে বসালেন। তিনি বললেন, তোমার ভেতরে সেই বিষাক্ত সত্তাটি এখন পূর্ণিমার চাঁদের অপেক্ষা করছে। আজ রাতটা যদি তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারো, তবে তোমার শরীরটা ওই তান্ত্রিকের স্থায়ী ঘর হয়ে যাবে। তোমাকে এই আগুনের সামনে বসে চোখ বন্ধ করে জপ করতে হবে। মনে রাখবে, রাতে তোমার চারপাশে অনেক মায়া তৈরি হবে। তোমার প্রিয়জনেরা আসবে, তারা তোমাকে ডাকবে, এমনকি তুমি নিজের মৃতদেহও দেখতে পারো, কিন্তু কোনো অবস্থাতেই চোখ খোলা যাবে না। আমি আগুনের সামনে বসলাম। আগুনের তাপ আমার শরীরে লাগতেই হাতের সেই কালচে দাগটা যন্ত্রণায় চিড়বিড় করতে শুরু করল। আমি চোখ বন্ধ করলাম। শুরু হলো আসল নরক। প্রথম কয়েক ঘন্টা নিস্তব্ধ ছিল, কিন্তু মধ্যরাত পেরোতেই আমার কানের কাছে আমার মার গলা শুনতে পেলাম। মা কাঁদছেন, বলছেন, অয়ন খোকা, চোখ খোল, দেখ আমি তোর জন্য ভাত নিয়ে এসেছি, তুই কতদিন কিছু খাসনি। আমার মনটা কেঁদে উঠল, কিন্তু তান্ত্রিকের সাবধানবাণী মনে পড়ল, এটা মায়া। আমি চোখ খুললাম না। এরপরেরও অরণ্যের গলা। সে যন্ত্রণায় চিৎকার করে বলছে, অয়ন, তোর জন্য আজ আমার এই দশা, তুই খুনি, তাকিয়ে দেখ আমার দিকে। আমি দাঁতে দাঁত চেপে বসে রইলাম। হঠাৎ অনুভব করলাম কেউ একজন আমার পিঠে তার লম্বা ধারালো নখ দিয়ে আঁচড় কাটছে। সেই পরিচিত পচা মাংসের গন্ধটা আমার নাকে এলো। নিশীথপুরের সেই তান্ত্রিক আমার একেবারে কাঁধের ওপর নিঃশ্বাস ফেলছে। সে ফিসফিস করে বলল, অয়ন, তুই কি ভাবছিস এই আগুন তোকে বাঁচাবে? তুই তো অলরেডি আমার, তোর ছায়াটা তো আমি আগেই খেয়ে ফেলেছি। আমি অনুভব করলাম আমার শরীরের ভেতরটা যেন বরফ হয়ে যাচ্ছে। ঠিক তখনই মনে হলো কেউ একজন আমার চোখের পাতা দুটো জোর করে খুলে দেওয়ার চেষ্টা করছে। দুটো বরফ শীতল হাত আমার মুখটা চেপে ধরেছে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলার স্বর বেরোচ্ছে না। ঠিক সেই মুহূর্তে ভৈরবীচণ্ডীর গম্ভীর কণ্ঠস্বর শ্মশান কাঁপিয়ে বেজে উঠল, জাগো ভৈরবী, অশুভের বিনাশ করো। হঠাৎ একটা তীব্র আলোর ঝলকানি আমার বন্ধ চোখের পাতার ওপার দিয়ে অনুভূত হলো। একটা বিকট পৈশাচিক চিৎকার শুনে আমি আর নিজেকে সামলাতে পারলাম না। আমি চোখ খুলে ফেললাম। চোখ খুলেই আমি যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে গেল। আগুনের ওপারে আমি দাঁড়িয়ে নেই, দাঁড়িয়ে আছে আমারই মতো দেখতে অন্য একজন অয়ন, কিন্তু তার হাতে কোনো কালচে দাগ নেই, বরং আমার নিজের শরীরটা ধীরে ধীরে ধোঁয়ায় পরিণত হচ্ছে। সেই নকল অয়ন আমার দিকে তাকিয়ে পৈশাচিক হেসে বলল, ধন্যবাদ অয়ন, চোখ খুলে তুমি আমাকে তোমার শরীরটা উপহার দিলে। এখন আমি শহরে যাব, আর তুমি এই শ্মশানের ছাই হয়ে পড়ে থাকবে। আমি কি মারা গেছি? আমার চোখের সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা অবিকল আমার মতো দেখতে। আমার সেই প্রিয় নীল শার্ট, আমার চশমা, এমনকি আমার গলার সেই ছোট জন্ম দাগটা পর্যন্ত তার আছে, কিন্তু তার চোখে যে নিষ্ঠুরতা তা আমার নয়।
সে আমার শরীরটা দখল করে নিয়েছে, আর আমি এখন বাতাসের মতো হালকা এক কুয়াশায় পরিণত হয়েছি। সেই নকল অয়ন আমার দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি খেলল। তারপর ভৈরবী চণ্ডীর দিকে তাকিয়ে বলল, চণ্ডী মা, অনেক চেষ্টা করলে অয়নকে বাঁচাতে, কিন্তু ও নিজেই হার মেনে নিল। এখন এই শরীরের মালিক আমি। সে কথা শেষ করে বড় বড় পা ফেলে শ্মশান থেকে বেরিয়ে অন্ধকারের দিকে মিলিয়ে গেল। আমি চিৎকার করে তাকে থামানোর চেষ্টা করলাম, কিন্তু আমার মুখ থেকে কোনো শব্দ বেরোচ্ছে না। আমি যেন এক বোবা ছায়া। আমি ভৈরবী চণ্ডীর দিকে তাকালাম। তিনি এখনও সেই অগ্নিকুণ্ডের সামনে শান্ত হয়ে বসে আছেন। তার মুখে কোনো বিস্ময় নেই। আমি টলতে টলতে তার কাছে গেলাম, যদি তিনি আমাকে দেখতে পান। হঠাৎ চণ্ডীমা চোখ মেললেন। তিনি শূন্যে তাকিয়ে বললেন, অয়ন, তুমি কি মনে করছো শরীরটাই সব? যে তান্ত্রিক তোমার শরীর নিয়ে গেছে সে আসলে এক ভয়ঙ্কর ভুল করেছে। সে জানে না যে কামাক্ষার এই শ্মশানে শুধু দেহ পড়ে না, এখানে মায়ার মুখোশও পড়ে। আমি অস্পষ্ট স্বরে বললাম, যা শুধু মনের ভাবনাই প্রকাশ পেল, আমি এখন কি করব মা? ও তো আমার পরিচয় নিয়ে শহরে গিয়ে সর্বনাশ করবে। চণ্ডীমা আমার দিকে তাকালেন। হ্যাঁ, তিনি আমাকে দেখতে পাচ্ছেন। তিনি বললেন, তোমার শরীর এখন অপবিত্র, কিন্তু তোমার আত্মা এখনও অকলুষিত। তোমাকে এখন ছায়া যুদ্ধ করতে হবে। সেই তান্ত্রিক তোমার শরীর নিলেও তোমার মায়া বা স্মৃতিগুলো নিতে পারেনি। ওগুলো এখনও তোমার এই ছায়া অস্তিত্বের সাথে জড়িয়ে আছে। সূর্য ওঠার আগে যদি তুমি তোমার ফেলে আসা সেই তামাটে কবজের কাছে পৌঁছতে পারো, তবেই তুমি ওকে শরীর থেকে বিচ্যুত করতে পারবে। আমি আতঙ্কিত হয়ে ভাবলাম, সেই কবজ তো নিশীথপুরের সেই পাতালপুরীতে ফেলে এসেছি। এখান থেকে নিশীথপুর কয়েকশো মাইল দূরে। আমি এক রাতের মধ্যে সেখানে যাব কি করে? চণ্ডীমা যেন আমার মনের কথা বুঝতে পারলেন। তিনি নিজের হাতের ত্রিশূল দিয়ে মাটিতে একটি বৃত্ত আঁকলেন। বললেন, তুমি এখন মানুষ নও অয়ন, তোমার জন্য সময় আর দূরত্ব অন্যভাবে কাজ করবে। এই বৃত্তের ভেতরে দাঁড়াও আর নিশীথপুরের সেই অন্ধকারের কথা চিন্তা করো। তোমার ঘৃণা আর ক্রোধকে এক জায়গায় করো। আমি বৃত্তের মাঝখানে দাঁড়ালাম। চোখ বন্ধ করতেই মনে হলো আমি এক বিশাল ঘূর্ণি বাতাসের মধ্যে পড়ে গেছি। চারপাশের পৃথিবীটা সেকেন্ডের মধ্যে বদলে যাচ্ছে। পাহাড়, জঙ্গল, নদী সব ধোঁয়া হয়ে উড়ে যাচ্ছে। হঠাৎ এক ঝটকায় আমি আছড়ে পড়লাম এক জায়গায়। চোখ খুলেই দেখলাম আমি আবার সেই পুরনো জমিদার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু এখন সব অন্যরকম। বাড়িটা এখন কুয়াশায় ঢাকা নয়, বরং ওটা দিয়ে টকটকে রক্ত চুইয়ে আসছে। মাটি থেকে কান্নার শব্দ আসছে। আমি বাড়ির ভেতরে প্রবেশ করলাম। আমি এখন দেওয়াল ভেদ করে চলে যেতে পারছি। কোনো দরজা আমাকে আটকাতে পারছে না। আমি সরাসরি সেই পাতালপুরীর দিকে এগোতে লাগলাম। কিন্তু যত নিচে নামছি এক অদ্ভুত যন্ত্রণা অনুভব করছি। মনে হচ্ছে কেউ আমার আত্মাকে হাজার হাজার সুই দিয়ে বিঁধছে। নিচে সেই হল ঘরে পৌঁছতেই দেখলাম সেখানে শত শত সেই বিভৎস প্রাণীগুলো গোল হয়ে বসে আছে, আর তাদের মাঝখানে রাখা আছে আমার সেই তামাটে কবচটা। কবচটা এখন কোনো নীল আলো বেরোচ্ছে না, ওটা যেন কালো হয়ে গেছে। ঠিক তখন অন্ধকারের ভেতর থেকে সেই তান্ত্রিকের আসল গলাটা শুনতে পেলাম। আমি জানতাম তুমি আসবে অয়ন, শরীর হারিয়ে তুমি ছায়া হয়ে ফিরে এসেছ, কিন্তু এই কবজ এখন আমার কবজায়। এটা এখন তোমার মুক্তির পথ নয়, বরং তোমার চিরস্থায়ী কারাগার হতে চলেছে। হঠাৎ সেই প্রাণীগুলো একসাথে আমার দিকে ঘুরে তাকালো। তাদের চোখ না থাকলেও তারা আমাকে অনুভব করতে পারছে। তারা তাদের লম্বা লম্বা হাত বাড়িয়ে আমাকে ধরার জন্য ধেয়ে এলো। আমি এখন পালাবো কোথায়? আমি তো মানুষ নই যে লড়ব। আমার হাতে অস্ত্র নেই, শরীরে শক্তি নেই। ঠিক তখনই আমার মনে পড়ল অরণ্যের কথা, আমার মায়ের কথা। তান্ত্রিক আমার শরীর নিলেও আমার ভালোবাসা তো কেড়ে নিতে পারেনি। আমি দুই হাত মুষ্ঠ করে চিৎকার করে উঠলাম। আমার ছায়া শরীর থেকে এক তীব্র সাদা আলো বিচ্ছুরিত হতে শুরু করল। সেই আলোয় দানবগুলো ছিটকে যেতে লাগল। আমি বুঝতে পারলাম আমার ইচ্ছা শক্তিই এখন আমার সবচেয়ে বড় অস্ত্র। আমি কবচটার দিকে এক পা করে এগোতে লাগলাম, কিন্তু তান্ত্রিকের অট্টহাসি থামছে না। সে বলল, আলো দিয়ে আমাকে হারাতে পারবে না অয়ন, তাকিয়ে দেখো তোমার শহরে কি হচ্ছে। বাতাসে এক মায়া দৃশ্য ফুটে উঠল। আমি দেখলাম সেই নকল অয়ন আমার বাড়িতে ঢুকেছে। মা তাকে দেখে হাসি মুখে জড়িয়ে ধরছেন, আর সেই নকল অয়ন তার পকেট থেকে একটা ধারালো ছুরি বের করছে।
বাতাসে ভেসে থাকা মায়া দৃশ্যে আমি দেখলাম সেই পিশাচটা আমার মায়ের পিঠের পেছনে ছুরিটা উঁচিয়ে ধরল। মা কিছুই বুঝতে পারছেন না, তিনি পরম স্নেহে তার ছেলের প্রিয় খাবার গুছিয়ে দিচ্ছেন। আমার কলিজাটা যেন ছিঁড়ে গেল। আমি এক মুহূর্ত সময় নষ্ট করতে পারি না, কিন্তু আমি এখানে নিশীথপুরের সেই অভিশপ্ত পাতালপুরীর একদম তলদেশে আটকা পড়ে আছি, আর আমার শহর এখান থেকে কয়েকশো মাইল দূরে। আমি কবচটার দিকে এক পা বাড়াতেই সেই দানবীয় প্রাণীগুলো আবার চিৎকার করে উঠল। তাদের বিকট আওয়াজে সুড়ঙ্গের দেয়াল থেকে পাথর খসে পড়তে লাগল। তান্ত্রিকের সেই পৈশাচিক হাসি প্রতিধ্বনিত হচ্ছে, হয়ন, তুই এখানে এসে বড় ভুল করলি। তুই তো এখন এক ছায়া ছাড়া কিছুই নয়। ছায়া কখনো বস্তু স্পর্শ করতে পারে না। তুই ওই কবচটা ছবি কি দিয়ে? আমি থমকে দাঁড়ালাম। তান্ত্রিক ঠিক বলছে। আমি হাত বাড়িয়ে কবচটা ধরার চেষ্টা করলাম, কিন্তু আমার হাত কবচটার ওপর দিয়ে গলে চলে গেল। আমি কিছুতেই সেটা মুঠোয় ধরতে পারছি না। হতাশায় আমি ভেঙে পড়লাম। তাহলে কি এভাবেই সব শেষ হয়ে যাবে? আমার কারণেই কি আমার মার মৃত্যু হবে? ঠিক সেই সময় আমার কানে ভৈরবী চণ্ডীর কণ্ঠস্বর আমার বেজে উঠল, যেমনটা তিনি শ্মশানে বলেছিলেন। অয়ন, তুমি মানুষ নও বলে তোমার শক্তি কম নয়, বরং বেশি। যে বস্তুকে তুমি স্পর্শ করতে পারছো না, তাকে তোমার মনের শক্তি দিয়ে আকর্ষণ করো। তোমার প্রেম, তোমার আতঙ্ক আর তোমার প্রতিশোধের আগুনকে এক করো। আমি চোখ বন্ধ করলাম। আমি ভাবলাম আমার মার হাসি মুখের কথা, অরণ্যের বিপদের কথা। আমার ভেতর থেকে এক অদ্ভুত তেজ বেরিয়ে আসতে শুরু করল। আমি চিৎকার করে উঠলাম, আমি হারব না। এই কবজ আমার, এই পরিচয় আমার। হঠাৎ ঘরের সেই কালচে হয়ে যাওয়া তামাটে কবচটা থরথর করে কাঁপতে শুরু করল। ওটার ভেতর থেকে সেই পুরনো নীল আলোটা আবার ঠিকরে বেরোতে লাগল। আলোটা এতটাই তীব্র ছিল যে সেই বিভৎস প্রাণীগুলো যন্ত্রণায় কুঁকড়ে যেতে শুরু করল। আমি অনুভব করলাম কবচটা থেকে এক অদৃশ্য শক্তি আমার ছায়া শরীরের দিকে প্রবাহিত হচ্ছে। আমি আবার হাত বাড়ালাম। এবার আমার হাত আর গলে গেল না। আমি কবচটা শক্ত করে মুঠোয় ধরলাম। ধরার সাথে সাথে এক বিশাল বিদ্যুৎ তরঙ্গ আমার সারা শরীরে খেলে গেল। কবচটা আবার উজ্জ্বল নীল হয়ে জ্বলছে। ঠিক সেই মুহূর্তে মায়া দৃশ্যটা পাল্টে গেল। আমি দেখলাম আমার বাড়িতে সেই নকল অয়ন ছুরিটা বসাতে যাবে, ঠিক তখনই সে যন্ত্রণায় কুঁকড়ে মেঝেতে পড়ে গেল। তার শরীরেও নীল আগুনের শিখা দেখা দিচ্ছে। সে বুঝতে পারছে আমি কবচটা উদ্ধার করেছি। আমি চিৎকার করে বললাম, তান্ত্রিক, তোর খেলা শেষ। এই শরীর আমার, আর এই প্রাণ আমার। আমি কবচটা আমার বুকের কাছে চেপে ধরলাম এবং নিজের সমস্ত ইচ্ছা শক্তি দিয়ে ভাবলাম, আমাকে আমার বাড়িতে পৌঁছতে হবে, আমাকে আমার মার কাছে যেতে হবে। হঠাৎ সুড়ঙ্গের মেঝেটা যেন ফাঁক হয়ে গেল। আমি এক গভীর খাড়ের মধ্যে পড়ে যাচ্ছি বলে মনে হলো। চারপাশটা সম্পূর্ণ সাদা হয়ে গেল। কয়েক সেকেন্ডের জন্য আমি জ্ঞান হারিয়েছিলাম। যখন চোখ খুললাম, দেখলাম আমি আমার ড্রয়িং রুমের মেঝেতে পড়ে আছি। আমার শরীরটা আবার শক্ত এবং রক্ত মাংসের মনে হচ্ছে। আমি নিজের হাতের দিকে তাকালাম। সেই কালচে দাগগুলো এখন নেই, কিন্তু মেঝেতে একটু দূরেই সেই নকল অয়ন পড়ে আছে। তার চেহারা এখন আর আমার মতো নেই। সে ধীরে ধীরে সেই পচা মাংসের স্তূপে পরিণত হচ্ছে। মা রান্নাঘর থেকে দৌড়ে এলেন। অয়ন, কি হয়েছে রে? কে চিৎকার করল? মা মেঝেতে পড়ে থাকা সেই বিভৎস জিনিসটা দেখে ভয়ে চিৎকার করে উঠলেন। আমি লাফ দিয়ে উঠে মাকে জড়িয়ে ধরলাম। মা, কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে গেছে। তুমি ভেতরে যাও, আমি দেখছি। আমি পকেট থেকে সেই কবচটা বের করে ওই পচা মাংসের স্তূপের ওপর ছুঁড়ে মারলাম। এক মুহূর্তের মধ্যে সেটা নীল আগুনে পুড়ে ছাই হয়ে গেল। ঘরটা আবার শান্ত হয়ে এলো। আমি ভাবলাম বিপদ কেটে গেছে, কিন্তু তখনই জানালার বাইরে আমার চোখ গেল। বাইরে রাত তখনও কাটেনি, আর বাগানের গেটের সামনে আমি দেখলাম সেই জটাধারী তান্ত্রিক দাঁড়িয়ে আছে। তার হাতে একটি নরকপাল, আর তার পাশে দাঁড়িয়ে আছে সেই বৃদ্ধ স্টেশন মাস্টার। তান্ত্রিক তার হাতের নরকপালটা উঁচিয়ে ধরল এবং আমার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, অয়ন, তুই তোর শরীর ফিরে পেয়েছিস ঠিকই, কিন্তু তুই নিশীথপুরের দরজাটা নিজের সাথে করে শহরে নিয়ে এসেছিস। এবার শুরু হবে আসল অভিশাপ। আমার পিঠ দিয়ে ঠান্ডা একটা স্রোত নেমে গেল। আমি বুঝতে পারলাম লড়াইটা শেষ হয়নি, বরং নিশীথপুর এখন আমার শহরে পা রেখেছে। বাইরে দাঁড়িয়ে থাকা সেই তান্ত্রিকের ছায়াটা দেখে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। তার পিছনে থাকা সেই রেলওয়ে স্টেশনের বৃদ্ধ মাস্টারমশাই যেন কোনো এক অশুভ সংকেতবাহী দূত। আমি জানলা দিয়ে দেখলাম আমাদের শান্ত পাড়াটা মুহূর্তের মধ্যে বদলে যাচ্ছে।
স্ট্রিট লাইটগুলো দপদপ করে নিভে গেল, আর চারদিক থেকে এক অদ্ভুত পচা গন্ধ ভেসে আসতে শুরু করল। মা তখনও ভয়ে থরথর করে কাঁপছিলেন। আমি তাকে শান্ত করার চেষ্টা করে বললাম, মা, তুমি নিজের ঘরে যাও, দরজাটা ভেতর থেকে বন্ধ করে দাও, যাই হোক না কেন দরজা খুলবে না। মা কাঁপা গলায় বললেন, ওটা কি ছিল অয়ন? ওই কদাকার বস্তুটা কি? আমি কোনো উত্তর দিতে পারলাম না। মাকে ঘরে পাঠিয়ে আমি ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়ালাম। তান্ত্রিকের সেই কথাগুলো আমার কানে বাজছে। নিশীথপুরের দরজা আমি সাথে করে নিয়ে এসেছি। এর মানে কি? আমি কি তবে অনিচ্ছাকৃতভাবে ওই অভিশপ্ত জগতের প্রবেশপথ আমার শহরের বুকে খুলে দিয়েছি? হঠাৎ কলিং বেলটা বেজে উঠল। এই অসময় কে হতে পারে? আমি সাবধানে দরজার আইহোল দিয়ে তাকালাম। দেখলাম বাইরে অরণ্য দাঁড়িয়ে আছে, কিন্তু অরণ্যর চেহারাটা কেমন যেন ফ্যাকাশে, তার চোখগুলো গর্তে ঢুকে গেছে। আমি দরজাটা একটু ফাঁক করে বললাম, অরণ্য, তুই এই রাতে এখানে কিভাবে? তুই তো হাসপাতালে ছিলি। অরণ্য কোনো উত্তর দিল না, সে শুধু তার ডান হাতটা বাড়ালো। আমি দেখলাম তার সেই কালচে দাগগুলো এখন আর শুধু হাতে নেই, তার পুরো ঘাড় এবং মুখ ছেয়ে গেছে। সে ভাঙা গলায় বলল, অয়ন, ওরা আমাকে ছাড়ছে না। ওরা আমাকে বলেছে, তুই যদি ওই কবচটা ওদের ফিরিয়ে না দিস, তবে আমার আত্মা ওরা কোনো দিন মুক্তি দেবে না। ঠিক তখনই অরণ্যর পেছনে সেই তান্ত্রিকের অবয়বটা ভেসে উঠল। তান্ত্রিক তার কঙ্কালসার হাত অরণ্যর কাঁধে রেখে বলল, শুনলে তো অয়ন, এই ছেলেটির প্রাণ এখন আমার হাতে। এই কবচটা কামাক্ষার সেই ভৈরবীর দেওয়া এক মহা অস্ত্র, যা দিয়ে নিশীথপুরের সীমানা আটকে রাখা হয়েছিল। তুই সেটা চুরি করে নিয়ে এসেছিস। ওটা ফিরিয়ে দে, নইলে তোর বন্ধু আর তোর মা কেউ বাঁচবে না। আমি কবচটা শক্ত করে ধরলাম। আমি জানতাম এই কবচ ফিরিয়ে দেওয়া মানে পুরো পৃথিবীকে ওই অন্ধকার দানবদের হাতে সঁপে দেওয়া। আমি চিৎকার করে বললাম, আমি কবচ দেব না, তোরা এই শহর থেকে দূর হ। তান্ত্রিকের অট্টহাসিতে বাড়ির দেওয়ালগুলো কাঁপতে লাগল। এত সাহস? তাহলে দেখ তোর প্রিয় শহরের কি দশা হয়। তান্ত্রিকের হাতের নরকপাল থেকে এক নীলচে ধোঁয়া বেরিয়ে পাড়ার রাস্তার ওপর ছড়িয়ে পড়ল। সেই ধোঁয়া যেখানেই যাচ্ছে মানুষের আর্তনাদ শোনা যাচ্ছে। যারা ঘুমেছিল তারা দুঃস্বপ্নে চিৎকার করে উঠছে। এমনকি আমার বাড়ির বাগানের গাছগুলো মুহূর্তের মধ্যে শুকিয়ে কালো হয়ে গেল। হঠাৎ আমার মনে হলো কেউ আমার ঘরের ভেতর আছে। আমি পিছু ফিরতেই দেখলাম আয়নার ভেতর থেকে শত শত সেই নিশীথপুরের ছায়াপ্রাণী বেরিয়ে আসছে। তারা দেয়াল বেয়ে, ছাদ বেয়ে আমার দিকে এগিয়ে আসছে। আমি বুঝতে পারলাম তান্ত্রিক আমাকে একা করে দিতে চাইছে। আমি কবচটা উঁচিয়ে ধরলাম, কিন্তু এবার আর কবচ থেকে আলো বেরোলো না। উল্টো কবচটা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। কেন এমন হচ্ছে? তবে কি তান্ত্রিকের প্রভাব কবচের চেয়েও শক্তিশালী হয়ে গেছে? অরণ্য হঠাৎ দরজার পাল্লাটা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে পড়ল। তার গায়ে এখন অমানুষিক শক্তি। সে আমার গলা টিপে ধরল। তার চোখের মণিগুলো সাদা হয়ে গেছে। সে আমাকে দেওয়ালে চেপে ধরে বলল, দিয়ে দে অয়ন, দিয়ে দে, মুক্তি দে আমাকে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, চোখের সামনে সব অন্ধকার হয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে আমার মনে পড়ল ভৈরবী চণ্ডীর শেষ কথাগুলো, তোমার ইচ্ছা শক্তি তোমার আসল অস্ত্র। আমি আমার সমস্ত শক্তি দিয়ে মনে মনে মায়ের নাম আর ভৈরবীর মন্ত্র আওড়াতে শুরু করলাম। হঠাৎ আমার বুকের ভেতর থেকে এক প্রচণ্ড তাপ অনুভূত হলো। সেই তাপ কবচের ভেতর প্রবেশ করতেই কবচটা আগুনের মতো লাল হয়ে জ্বলে উঠল। অরণ্যর হাতটা পুড়ে যাওয়ার মতো শব্দ হলো এবং সে আমাকে ছেড়ে দূরে ছিটকে পড়ল। ঘরপর্তি সেই ছায়া প্রাণীগুলো মুহূর্তের মধ্যে ধোঁয়া হয়ে মিলিয়ে গেল। আমি দৌড়ে দরজার কাছে গিয়ে দেখলাম তান্ত্রিক আর সেখানে নেই, কিন্তু রাস্তার ওপাশে একটা বড় কালো গর্তর মতো তৈরি হয়েছে, যা থেকে অনবরত সেই পৈশাচিক চিৎকারগুলো আসছে। পুরো শহরটা যেন একটা বড় অগ্নিকুণ্ডের কিনারায় দাঁড়িয়ে আছে। আমি বুঝলাম এই লড়াই আমি একলা লড়তে পারবো না। আমাকে আবার ফিরে যেতে হবে সেই বৃদ্ধ স্টেশন মাস্টারের কাছে, কিন্তু এবার শিকারী হিসেবে নয়, শিকারী হিসেবে। কারণ আমি দেখেছি তান্ত্রিক যখন কথা বলছিল, সেই বৃদ্ধ মাস্টারমশাই আমাকে চোখের ইশারায় পাহাড়ের চূড়ার একটি ভাঙা মন্দিরের দিকে ইঙ্গিত করছিলেন। তিনি কি তবে তান্ত্রিকের বন্দী? তিনি কি আমাকে সাহায্য করতে চান? আমি ডায়েরিটা হাতে নিয়ে মায়ের ঘরের দরজায় একটি সুরক্ষা রেখা এঁকে দিয়ে বেরিয়ে পড়লাম। রাত শেষ হতে আর মাত্র 3 ঘন্টা। এই 3 ঘন্টার মধ্যে যদি আমি ওই গর্তটা বন্ধ না করতে পারি, তাহলে কালকের সূর্যোদয় এই শহর আর দেখবে না। শহরটা এখন আর আমার চেনা শহর নেই। মনে হচ্ছে কোনো এক আদিম নরক তার জঠর উগড়ে দিয়েছে এই পিচ ঢালা রাস্তার ওপর। স্ট্রিট লাইটগুলোর নীলচে আলো ছড়াচ্ছে, যা স্বাভাবিক নয়। বাতাসের আর্দ্রতা কমে গিয়ে এক শুকনো হাড় কাঁপানো ঠান্ডা নেমে এসেছে। আমি যখন রাস্তা দিয়ে দৌড়াচ্ছি, দেখলাম পাশের ফ্ল্যাট বাড়িগুলো থেকে মানুষ পাগলের মতো বেরিয়ে আসছে, কিন্তু তাদের চোখে কোনো বুদ্ধি নেই। তারা যেন সম্মোহিত। আমি জানি আমাকে কোথায় যেতে হবে,
সেই পাহাড়ের চূড়ার ভাঙা মন্দির, যেটার দিকে সেই অদ্ভুত স্টেশন মাস্টার ইঙ্গিত করেছিলেন। কিন্তু সেখানে যাওয়ার রাস্তাটা এখন কুয়াশার দেওয়ালে ঢাকা। হঠাৎ আমার সামনে এসে দাঁড়ালো একটা ছায়া। না, এটা নিশিতপুরের কোনো প্রাণী নয়, এটা ছিল সেই স্টেশন মাস্টার। তবে তার শরীরটা এখন স্বচ্ছ, যেন তিনি কোনো আত্মা। তিনি ফিসফিস করে বললেন, অয়ন, তান্ত্রিক কালভৈরবীর দশম মহাবিদ্যার উল্টো সাধনা শুরু করেছে। সে যদি ওই গর্ত দিয়ে নিশিতপুরের মহা অন্ধকারকে এই শহরে পুরোপুরি নামিয়ে আনতে পারে, তবে চিরকালের জন্যে সূর্য ডুবে যাবে। তোমাকে ওই মন্দিরে পৌঁছাতেই হবে। আমি বললাম, কিন্তু আমি যাব কিভাবে? চারদিকে তো ওই পিশাচগুলো ঘিরে ফেলেছে। মাস্টারমশাই তার হাতের একটা পুরনো কাঠের লাঠি আমার দিকে বাড়িয়ে দিলেন। এটা ধরো, এটা নিশিতপুরের সেই পবিত্র সেগুন গাছের ডাল, যা দিয়ে একসময় মন্দিরের দরজা তৈরি হয়েছিল। এটা তোমাকে অন্ধকারের ভেতর পথ দেখাবে। কিন্তু মনে রেখো অয়ন, মন্দিরের সিঁড়িতে পা রাখার পর পেছনে তাকালে তুমি পাথর হয়ে যাবে। আমি লাঠিটা ধরলাম। ধরার সাথে সাথে লাঠিটা থেকে একটা সোনালি আভা বেরোতে লাগল। আমি দৌড়াতে শুরু করলাম। শহরের মোড়ে আসতেই দেখলাম এক বিভৎস দৃশ্য। তান্ত্রিকের সেই পেশাজগুলো মানুষের ছায়াগুলো টেনে হিঁচড়ে ছিঁড়ে নিচ্ছে। ছায়া হারিয়ে মানুষগুলো নিস্তেজ হয়ে মাটিতে পড়ে যাচ্ছে। আমি যখন পাহাড়ের পাদদেশে পৌঁছালাম, তখন এক বিশাল গর্জন শুনতে পেলাম। পাহাড়ের উপর থেকে বড় বড় পাথর গড়িয়ে পড়ছে। আমি লাঠিটা উঁচিয়ে ধরে সিঁড়ি দিয়ে উঠতে শুরু করলাম। প্রতিটা ধাপে মনে হচ্ছে কেউ আমার কানে এসে বলছে, অয়ন, পেছনে তাকিয়ে দেখ, তোর মাকে ওরা তুলে নিয়ে এসেছে। আমার মন কেঁদে উঠল। ইচ্ছে করছিল ঘুরে দেখি মা ঠিক আছেন কিনা। কিন্তু মাস্টারের সতর্কবাণী মনে পড়ল, পেছনে তাকালে পাথর হয়ে যাবে। আমি বুক শক্ত করে সিঁড়ি ভাঙতে লাগলাম। হঠাৎ আমার কাঁধে একটা ঠান্ডা হাত পড়ল। অয়ন, ভাই, আমাকে বাঁচা। এটা অরণ্যর গলা। সে যেন যন্ত্রণায় কাতরাচ্ছে, ঠিক আমার পেছনেই। আমি চোখ বন্ধ করে মন্ত্র পড়তে পড়তে এগোতে লাগলাম। পায়ের নিচে মাটি কাঁপছে, মনে হচ্ছে পাহাড়টা এখনই ধসে পড়বে। শেষমেশ আমি মন্দিরের চত্বরে পৌঁছালাম। সামনে সেই বিশাল তান্ত্রিক বসে আছে। তার সামনে একটা কুণ্ডে মানুষের করটি দিয়ে সাজানো আগুন জ্বলছে। সে আমাকে দেখে অবাক হল না। সে বলল, অয়ন, তুই এখানে আসবি আমি জানতাম, কিন্তু তুই বড্ড দেরি করে ফেলেছিস। ওই দেখ আকাশের দিকে। আমি আকাশের দিকে তাকালাম, দেখলাম চাঁদটা ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে। পূর্ণিমার চাঁদকে গ্রাস করছে এক বিশাল অশুভ ছায়া। এটাই সেই মহা অন্ধকার। তান্ত্রিক গর্জে উঠল, এক্ষুনি ওই কবচটা আগুনের কুণ্ডে বিসর্জন দে, তবেই এই শহর মুক্তি পাবে। আমি কথা দিচ্ছি, আমি চলে যাব। আমি জানতাম এটা মিথ্যে। কবচটা আগুনে দেওয়ার মানে হলো তান্ত্রিককে অজেয় করে দেওয়া। আমি কবচটা আগুনে দেওয়ার না ফেলে আমার হাতের সেই পবিত্র লাঠিটা দিয়ে তান্ত্রিকের যজ্ঞকুণ্ডে সজোরে আঘাত করলাম। এক প্রচণ্ড বিস্ফোরণ হলো। আগুনের শিখা নীল থেকে রক্তবর্ণ হয়ে গেল। তান্ত্রিক যন্ত্রণায় চিৎকার করে উঠল। কিন্তু ঠিক সেই মুহূর্তে মন্দিরের ভেতর থেকে বেরিয়ে এলো এক নারী মূর্তি। তার চুল মাটিতে লুটোপুটি খাচ্ছে, চোখে আগুনের লেলিহান শিখা। তিনি কি ভৈরবী চণ্ডী? না, তার রূপ এখন অন্যরকম। তিনি তান্ত্রিকের দিকে তাকিয়ে বললেন, কাল ভৈরবীর নামে আমি তোকে অভিশাপ দিচ্ছি। তুই যে অন্ধকার ডেকেছিস, সেই অন্ধকারই তোকে গ্রাস করবে। হঠাৎ তান্ত্রিকের পায়ের নিচের মাটি ফাঁক হয়ে গেল। শত শত কালো হাত মাটি থেকে বেরিয়ে এসে তান্ত্রিককে জাপটে ধরল। তান্ত্রিক আমাকে উদ্দেশ্য করে শেষবার চিৎকার করল, অয়ন, তুই জিতলি মনে করিস না, নিশিতপুরের বীজ তোর ভেতরে রয়ে গেছে। তান্ত্রিককে টেনে মাটির নিচে নেওয়া হলো, কিন্তু সাথে সাথেই শুরু হলো এক প্রলয়ঙ্করী ভূমিকম্প। মন্দিরটা হুড়মুড় করে ভেঙে পড়তে শুরু করল। আমি বুঝতে পারলাম তান্ত্রিক যাওয়ার আগেই পাহাড়টাকেই ধ্বংস করে দিতে চাইছে। আমি দৌড়ে পাহাড় থেকে নামার চেষ্টা করলাম, কিন্তু বড় একটা পাথর এসে আমার রাস্তার মুখ বন্ধ করে দিল। আমি আটকা পড়ে গেলাম। চারদিকে অন্ধকার ঘন হয়ে আসছে। কবচটার আলো ম্লান হয়ে যাচ্ছে। আমি কি তাহলে এখানেই শেষ হয়ে যাব? চারদিকে ধুলো আর পাথরের ধোয়া। মন্দিরটা চোখের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। যে বিশাল পাথরটা আমার রাস্তার মুখ বন্ধ করে দিয়েছে, সেটা সরানোর ক্ষমতা কোনো সাধারণ মানুষের নেই। আমি অন্ধকারের মধ্যে হাতড়াতে লাগলাম। কবচটার আলো এখন এতটাই ম্লান যে মনে হচ্ছে একটা টিমটিমে জোনাকি জ্বলছে। তান্ত্রিকের শেষ কথাগুলো আমার কানে বিষের মতো বাজছে। নিশিতপুরের বীজ তোর ভেতরে রয়ে গেছে। তার মানে কি তান্ত্রিক মরেও মরেনি? সে কি আমার অবচেতনে কোনো অন্ধকার লুকিয়ে রেখে গেছে? হঠাৎ অনুভব করলাম আমার পায়ের নিচের মাটি কাঁপছে না, বরং ওটা যেন তরল হয়ে যাচ্ছে। আমি ধীরে ধীরে মাটির ভেতরে তলিয়ে যাচ্ছি।
ঠিক সেই সময় সেই নারী মূর্তি, যাকে আমি ভৈরবী বলে ভেবেছিলাম, আবার আবির্ভূত হলেন। তার সারা শরীর থেকে এক শান্ত শীতল আলো বিচ্ছুরিত হচ্ছে। তিনি আমার কাছে এসে দাঁড়ালেন। তার মুখটা এবার খুব চেনা চেনা লাগল, এ যেন আমার মার মুখের এক দিব্য রূপ। তিনি বললেন, অয়ন, ভয় পেও না। ভয়ই হলো নিশীথপুরের খাদ্য। তুমি যদি নিজেকে বিশ্বাস করো, তবে এই পাহাড় তোমাকে গ্রাস করতে পারবে না। অয়ন, তোমার হাতের কবচটা এখন আর শুধু পাথর নয়, ওটা এখন তোমার শরীরের অংশ। ওটাকে নিজের হৃৎপিণ্ডের উপর স্থাপন করো। আমি কোনো প্রশ্ন না করে কবচটা আমার বুকের বাম দিকে জোরে চেপে ধরলাম। এক মুহূর্তের জন্য মনে হলো আমার বুকটা ফেটে যাবে। এক অসহ্য যন্ত্রণা আমার সারা শরীরে ছড়িয়ে পড়ল। আমার শিরাগুলো যেন আগুনের নদী হয়ে বইছে। আমি চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়লাম। কিন্তু যন্ত্রণার পরেই এলো এক গভীর প্রশান্তি। আমি অনুভব করলাম আমার শরীরটা এখন আর সাধারণ মানুষের মতো ভারী নয়। আমি ধীরে ধীরে সেই বিশাল পাথরের দেওয়াল ভেদ করে বেরিয়ে এলাম। হ্যাঁ, আমি ঠিকই দেখছি, আমি এখন দেওয়ালের এপাশে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছি। শহরের দিকে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম। আকাশ এখন আর কালো নয়, ভোরের প্রথম আলো ফুটতে শুরু করেছে। তান্ত্রিকের সেই পৈশাচিক ধোঁয়াগুলো বাতাসের সাথে মিশে যাচ্ছে। মানুষগুলো যেন এক দীর্ঘ ঘুম থেকে জেগে উঠছে। তারা একে অপরের দিকে অবাক হয়ে তাকাচ্ছে, যেন গত রাতের কোনো স্মৃতিই তাদের মনে নেই। আমি পাহাড় থেকে নেমে বাড়ির দিকে ছুটলাম। মনে মনে ভাবছি, মা ঠিক আছেন তো? অরণ্য কি বেঁচে আছে? বাড়ি পৌঁছে দেখলাম গেটের সামনে অরণ্য বসে আছে। তার গায়ের সেই কালচে দাগগুলো সব মুছে গেছে। সে আমাকে দেখে উঠে দাঁড়ালো। তার চোখে তখনও আতঙ্ক, কিন্তু সে স্বাভাবিক। অয়ন, তুই ফিরেছিস? কাল রাতে কি হয়েছিল আমার কিছুই মনে নেই। মনে হচ্ছে আমি কোনো একটা ঘোরের মধ্যে ছিলাম। অরণ্য আমাকে জড়িয়ে ধরে বলল। আমি ম্লান হাসলাম। তাকে সব কথা বলার সময় এখন নয়। আমি ঘরের ভেতর ঢুকলাম। মা রান্নাঘরে কাজ করছেন। আমাকে দেখে তিনি বললেন, অয়ন, তুই এত সকালে কোথা থেকে এলি রে? শরীরটা খুব খারাপ লাগছে নাকি? তোকে কেমন যেন ফ্যাকাশে দেখাচ্ছে। মায়ের কথা শুনে আমি আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম। আমি যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে গেল। আমার শরীরের বাইরের রূপটা ঠিক আছে, কিন্তু আয়নায় আমার বুকের বাম দিকে, যেখানে আমি কবচটা চেপে ধরেছিলাম, সেখানে একটা নীল রঙের গোল চিহ্ন ফুটে উঠেছে। আর সেই চিহ্নের ভেতর থেকে ছোট ছোট কালো রগ সাপের মতো আমার গলার দিকে উঠে আসছে। তান্ত্রিক ঠিকই বলেছিল, নিশীথপুরের দরজা বন্ধ হয়নি, বরং আমি নিজেই এখন সেই দরজার চাবি হয়ে গেছি। এই কবচটা এখন আমার শরীরের ভেতরে মিশে গেছে, আর এর সাথে মিশে গেছে সেই অন্ধকার জগৎটাও। হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখলাম কোনো নম্বর নেই, শুধু একটা ভিডিও কল। আমি রিসিভ করতেই দেখলাম নিশীথপুরের সেই ভাঙা জমিদার বাড়ির ভেতরটা দেখা যাচ্ছে। ক্যামেরাটা ধীরে ধীরে এক জায়গায় স্থির হলো। সেখানে একটা পাথরের আসনে বসে আছে একজন। তার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু তার হাতে ঠিক আমার মতোই একটা নীল রঙের কবচ জ্বলছে। সে অস্ফুট স্বরে বলল, অয়ন, লড়াই তো মাত্র শুরু হলো। তুমি যাকে মুক্তি ভাবছ, ওটা আসলে এক অন্তহীন শৃঙ্খল। ফিরে এসো নিশীথপুরে, তোমার সিংহাসন খালি পড়ে আছে। ভিডিওটা কেটে গেল। আমি বুঝলাম আমি শহরকে বাঁচাতে পারলেও নিজেকে বাঁচাতে পারিনি। নিশীথপুর আমাকে ডাকছে, আর এবার আমি সাংবাদিক হিসেবে নয়, হয়তো তাদেরই কোনো এক অধীশ্বর হিসেবে ফিরে যাব। মার হাতের গরম চাটা টেবিলের উপর রাখা। ধোঁয়া উঠছে, বাইরে পাখির ডাক, রোদ ঝলমলে সকাল, সবই একদম স্বাভাবিক। কিন্তু আমার ভেতরে যে প্রলয় ঘটে গেছে তা শুধু আমিই জানি। আয়নায় নিজের বুকের সেই নীল চিহ্নটা আর গলার দিকে উঠে আসা কালো রগগুলো দেখে আমি শিউরে উঠছি। আমি এখন আর শুধু অয়ন নই, আমি যেন একটা জীবন্ত প্রবেশপথ। ভিডিও কলে সেই রহস্যময় মানুষটার কথাগুলো আমার মাথায় হাতুড়ির মতো বাজছে। তোমার সিংহাসন খালি পড়ে আছে। সিংহাসন? আমি তো একজন সাধারণ সাংবাদিক। নিশীথপুরের সাথে আমার কিসের রক্তের সম্পর্ক? আমি ডায়েরিটা নিয়ে বসলাম। হঠাৎ খেয়াল করলাম ডায়েরির পাতাগুলো নিজে থেকেই উল্টাচ্ছে। পাতার সাদা অংশগুলোতে লাল রঙের কিছু লেখা ফুটে উঠছে, যেন কেউ অদৃশ্য কলম দিয়ে লিখছে। আমি চোখ কুচলে ভালো করে তাকালাম। লেখাটা ল্যাটিন বা সংস্কৃত নয়, বরং এক প্রাচীন তান্ত্রিক সংকেত। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর আমি অদ্ভুতভাবে সেই লেখার অর্থ বুঝতে পারলাম। সেখানে লেখা ছিল, যে কবচ রক্ত শোষণ করে সে কেবল তার মালিককেই চেনে। নিশীথপুরের মাটি অয়নের রক্ত চায় না,
বরং অয়নের রক্তে মিশে থাকা সেই পুরনো বংশের অধিকার চায়। বংশ? আমার বাবা বা ঠাকুরদা কি কখনো নিশীথপুরে গিয়েছিলেন? আমি কোনোদিন শুনিনি। মার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, মা, আমাদের পরিবারের কেউ কি কখনো নিশীথপুর নামে কোনো গ্রামে থাকত, বা আমাদের পূর্বপুরুষদের সাথে ওই গ্রামের কোনো সম্পর্ক ছিল? মা চা ঢালতে ঢালতে হঠাৎ থেমে গেলেন। তার হাত কাঁপছে। কাপটা টেবিলের উপর রাখার সময় কিছুটা চা চলকে পড়ল। তিনি আমার দিকে না তাকিয়েই বললেন, কেন জিজ্ঞেস করছিস? ওসব অলক্ষণে জায়গার নাম কেন নিচ্ছিস সকালে? আমি মার কাঁধ ধরে নিজের দিকে ঘোরালাম। মা, সত্যিটা বলো, আমি জানি ওখানে আমার জন্য কিছু একটা অপেক্ষা করছে। মা দীর্ঘশ্বাস ফেলে আলমারি থেকে একটা পুরনো হলদে হয়ে যাওয়া খাম বের করে আনলেন। খামটার ওপর কোনো নাম লেখা নেই, শুধু একটা ছোট্ট মাটির সিলমোহর লাগানো, ঠিক সেই চিহ্নটা যা আমার বুকে ফুটে উঠেছে। মা বললেন, তোর ঠাকুরদা নিশীথপুরের জমিদার বাড়ির মেজ ছেলে ছিলেন, কিন্তু ৩০০ বছর আগের সেই অভিশাপের পর যখন গ্রামটা নরক হয়ে যায়, তখন তিনি নিজের পরিচয় বদলে শহরে চলে আসেন। তিনি বলেছিলেন, আমাদের বংশের কেউ যদি আবার ওই গ্রামে পা রাখে, তবে সেই পুরনো প্রেতাত্মারা আবার জেগে উঠবে। অয়ন, তুই কি সেখানে গিয়েছিলি? আমি পাথর হয়ে গেলাম। তার মানে তান্ত্রিক যা বলেছে তা ঠিক। আমি কোনো আগন্তুক নই, আমি ওই অভিশপ্ত বংশের উত্তরাধিকারী, আর আমার রক্তই সেই দরজা খুলে দিয়েছে। ঠিক সেই সময় জানলার পর্দাগুলো দুলতে শুরু করল। বাইরে রোদ থাকলেও ঘরের ভেতরটা অন্ধকার হয়ে আসছে। অরণ্য বাইরে থেকে চিৎকার করে ডাকল, অয়ন, জলদি বাইরে আয়, এটা কি হচ্ছে? আমি বারান্দায় গিয়ে দেখলাম আমাদের পাড়ার সব মানুষ আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আকাশটা এখন আর নীল নয়, বরং টকটকে লাল, আর সেই লালের বুক চিরে কালো মেঘের মতো অসংখ্য ছায়া নিশীথপুরের দিক থেকে শহরের দিকে ধেয়ে আসছে। হঠাৎ আমার বুকে সেই নীল চিহ্নটা অসহ্য যন্ত্রণা শুরু করল। মনে হলো কেউ আমার হৃৎপিণ্ডটা ছিঁড়ে বের করে নিচ্ছে। আমি মেঝেতে লুটিয়ে পড়লাম। আমার চোখ দিয়ে জল নয়, বরং কালচের রক্ত বেরোতে শুরু করল। আকাশ থেকে একটা বজ্রপাত হলো, আর ঠিক আমার সামনে দাঁড়িয়ে থাকলো সেই রহস্যময় ছায়া যে ভিডিও কলে ছিল। তার পরনে রাজকীয় পোশাক, কিন্তু মুখটা এখনও ছায়ার আড়ালে। সে ধীর গলায় বলল, সময় হয়েছে অয়ন, তোমার প্রজারা তাদের রাজাকে ডাকছে। তুমি যদি এই শহরকে বাঁচাতে চাও, তবে তোমাকে স্বেচ্ছায় নিশীথপুরের সিংহাসনে বসতে হবে। অন্যথায় এই ছায়াগুলো তোমার মা, তোমার বন্ধু আর এই পুরো শহরকে গ্রাস করবে। আমি তাকালাম অরণ্যের দিকে। দেখলাম একটা ছায়া তাকে ঘিরে ফেলেছে। সে শ্বাস নিতে পারছে না। মা ঘরের ভেতর থেকে চিৎকার করছেন। আমি বুঝলাম পালানোর আর কোনো রাস্তা নেই। নিজের শহরকে বাঁচাতে হলে আমাকে সেই অন্ধকারে বিলীন হতেই হবে। আমি উঠে দাঁড়ালাম। আমার গলার সেই কালো রগগুলো এখন আমার চোয়াল পর্যন্ত পৌঁছে গেছে। আমার কণ্ঠস্বর বদলে গিয়ে এক গম্ভীর ধাতব শব্দে পরিণত হলো। আমি বললাম, আমি আসছি, কিন্তু মনে রেখো, আমি যদি রাজা হই, তবে নিশীথপুরাই নিয়মও আমিই নতুন করে লিখব। ছায়াটা পৈশাচিক হেসে বলল, দেখা যাক। এক মুহূর্তের মধ্যে এক বিশাল ঘূর্ণিঝড় আমাকে ঘিরে ফেলল। আমি যখন আবার চোখ খুললাম, দেখলাম আমি সেই ধ্বংস হয়ে যাওয়া জমিদার বাড়ির মাঝখানে দাঁড়িয়ে আছি। চারদিকে হাজার হাজার সেই দানবীয় প্রাণী হাঁটু গেড়ে বসে আছে। তারা সবাই সমস্বরে বলে উঠল, স্বাগত মহারাজা অয়ন। চোখ মেলতেই দেখলাম আমি সেই পুরনো জমিদার বাড়ির ঠাকুর দালানে দাঁড়িয়ে আছি, কিন্তু ধ্বংসস্তূপ আর জরাজীর্ণ ভাবটা এখন আর নেই। নিশীথপুর এখন তার মায়াবী রূপে ফিরে এসেছে। চারদিকের দেওয়ালে মশাল জ্বলছে, কিন্তু সেই আগুনের শিখা নীল বর্ণের। হাজার হাজার সেই কঙ্কালসার প্রাণী এবং প্রেতাত্মা আমার সামনে নতজানু হয়ে বসে আছে। তাদের সম্মিলিত দীর্ঘশ্বাসে বাতাস ভারী হয়ে উঠছে। আমার শরীরে এখন এক বিচিত্র রাজকীয় পোশাক, যা কুয়াশা আর অন্ধকার দিয়ে তৈরি। আমার বুকের সেই নীল কবচটি এখন ধিকি ধিকি জ্বলছে। আমি অনুভব করতে পারছি পুরো নিশীথপুরের প্রতীকী পাথর, প্রতিটি ধূলিকণা আমার ইশারায় নড়াচড়া করতে পারে। হঠাৎ ভিড় ঠেলে সেই রহস্যময় ছায়াটা সামনে এলো। এবার সে তার মাথার হুডটা সারালো। আমি চমকে উঠলাম। ওটা কোনো অচেনা লোক নয়, ওটা যেন আমারই প্রতিচ্ছবি, কিন্তু অন্তত 50 বছর বয়স্ক। তার চোখে অসীম ক্লান্তি আর ক্রূরতা মিশে আছে। সে বলল, অয়ন,
আমাদের রক্ত কোনো সাধারণ রক্ত নয়। ৩০০ বছর আগে আমাদের পূর্বপুরুষ এই অন্ধকার জগতের সাথে চুক্তি করেছিলেন যাতে আমাদের বংশ চিরকাল অপরাজেয় থাকে। আমি তোমার পূর্বপুরুষ মহেন্দ্র প্রতাপ সিংহ। আমি এতদিন এই সিংহাসন রক্ষা করেছি, এখন তোমার পালা। আমি ঘাড় উঁচিয়ে বললাম, আমি এখানে রাজা হতে আসিনি, আমি এসেছি আমার শহরকে ওই ছায়াগুলোর হাত থেকে মুক্তি দিতে। ওদের ফিরিয়ে নাও। মহেন্দ্র হাসলেন, তার হাসিটা যেন শুকনো পাতার মর্মর শব্দ। শহরকে মুক্তি দেওয়া তোমার হাতের মুঠোয়, কিন্তু তার বিনিময়ে দিতে হবে তোমাকে। তুমি যদি একবার এই সিংহাসনে বসো, তবে এই গ্রামের সীমানা ছাড়িয়ে তুমি আর কোনোদিন বেরোতে পারবে না। তুমি হবে এই বন্দীদের রক্ষক, আবার এই কারাগারের কয়েদি। আমি দেখলাম দালানের কোণে একটা বিশাল আয়না রাখা আছে। সেই আয়নায় আমি আমার শহরকে দেখতে পাচ্ছি। আমার মা মেঝেতে বসে কাঁদছেন, অরণ্যকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আকাশ এখনও সেই রক্তবর্ণ মেঘে ঢাকা। আমি বুঝতে পারলাম তান্ত্রিক কালভৈরবী আসলে মহেন্দ্ররই একজন দাস ছিল। সে আমাকে এখানে আনার জন্য একটা ঘুঁটি মাত্র ছিল। আসল খেলা খেলছেন আমারই পূর্বপুরুষ। মহেন্দ্র বললেন, দেখো অয়ন, তোমার রক্তই ওই ছায়াগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে। তুমি রাজা হিসেবে আদেশ দিলেই ওরা ফিরে আসবে, কিন্তু তার আগেই তোমাকে এই সিংহাসনের রক্ত দিয়ে স্বাক্ষর করতে হবে। তিনি একটা ধারালো সোনার ছুরি আমার দিকে এগিয়ে দিলেন। আমি ছুরিটা হাতে নিলাম। আমার ভেতরের মানুষটি চিৎকার করে বলছে, না অয়ন, এটা করিস না। কিন্তু আমার চোখের সামনে মায়ের সেই করুণ মুখটা ভেসে উঠল। আমি নিজের হাতের তালু চিড়ে ফেললাম। কালচে রক্ত চুইয়ে পড়ল সিংহাসনের হাতলে। সাথে সাথে পুরো নিশীথপুর থরথর করে কেঁপে উঠল। সেই নীল মশালগুলো হঠাৎ রক্তবর্ণ হয়ে গেল। আমার সামনের সেই হাজার হাজার প্রেতাত্মা এক বিকট চিৎকারে ফেটে পড়ল। আমি সিংহাসনে বসে আদেশ দিলাম, যথেষ্ট হয়েছে। নিশীথপুরের সকল ছায়া এখনই ফিরে এসো। আমার শহরকে স্পর্শ করার অধিকার তোমাদের নেই। মুহূর্তের মধ্যে আয়নায় দেখলাম শহরের সেই কালো মেঘগুলো বাতাসের বেগে নিশীথপুরের দিকে ধেয়ে আসছে। মানুষগুলো আবার স্বাভাবিক হয়ে যাচ্ছে। আকাশের রক্তবর্ণ কেটে গিয়ে ভোরের আলো ফুটতে শুরু করেছে। কিন্তু আমার নিজের চারপাশটা আরও অন্ধকার হয়ে গেল। মহেন্দ্র প্রতাপ ধীরে ধীরে ধোঁয়া হয়ে মিলিয়ে যেতে লাগলেন। যাওয়ার আগে তিনি বলে গেলেন, তুমি শহরকে বাঁচালে ঠিকই অয়ন, কিন্তু তুমি এখন থেকে এই নিশীথপুরের অভিশপ্ত রাজত্বের মালিক। শুভকামনা, নতুন মহারাজ। সব নিস্তব্ধ হয়ে গেল। আমি একা বসে আছি সেই বিশাল অন্ধকার ঘরে। হঠাৎ আমার পায়ের কাছে একটা শব্দ হলো। তাকিয়ে দেখি সেই পুরনো স্টেশন মাস্টার মশাই গুটি গুটি পায়ে এগিয়ে আসছেন। তিনি আমার সামনে হাঁটু গেড়ে বসে বললেন, মহারাজ, আপনার প্রথম দর্শনার্থী বাইরে অপেক্ষা করছেন। তিনি আপনারই পরিচিত। আমি তাকিয়ে দেখি প্রাসাদের ফটক দিয়ে হেঁটে আসছে কেউ একজন। তার অবয়ব দেখে আমার বুকের রক্ত হিম হয়ে গেল। ওটা কোনো অচেনা লোক নয়, ওটা যেন আমারই প্রতিচ্ছবি, কিন্তু অন্তত 50 বছর বয়স্ক। তার চোখে অসীম ক্লান্তি আর ক্রূরতা মিশে আছে। ডায়েরিটা আমার সামনে খুলে গেল। সেখানে নতুন করে লেখা ফুটে উঠল, রাজার মৃত্যু না হওয়া পর্যন্ত সিংহাসন খালি হয় না, কিন্তু আপনি তো অমর মহারাজ, আপনার তো মৃত্যু নেই। আমি বুঝতে পারলাম আমি এক চিরস্থায়ী খাঁচায় আটকা পড়েছি, যেখানে সময় থমকে গেছে আর আমার চারপাশে এখন শুধু হাহাকার। নিশীথপুরের রাজা হওয়া মানে ক্ষমতার চূড়ায় বসা নয়, বরং এক অনন্ত একাকিত্বের অতলে তলিয়ে যাওয়া। আমি এখন বুঝতে পারছি কেন মহেন্দ্র প্রতাপ সিং আমাকে এই সিংহাসনে বসাতে চেয়েছিলেন। এই রাজপ্রাসাদের দেয়ালগুলো জীবন্ত। এরা আমার মনের কথা শুনতে পায়, আমার দুঃখগুলোকে শুষে নেয়। আমি সিংহাসন থেকে উঠে বড় বারান্দায় দাঁড়ালাম। নিচে হাজার হাজার ছায়া নাগরিক দাঁড়িয়ে আছে। তারা সবাই স্থবির, সবাই আমার আদেশের অপেক্ষায়। আমি চাইলে এখন এই মুহূর্তেই কাউকে জীবন দিতে পারি, আবার কাউকে ধ্বংস করে দিতে পারি। কিন্তু আমি কি চাই? আমার তো শুধু মুক্তি দরকার ছিল। হঠাৎ সেই স্টেশন মাস্টার মশাই আমার পাশে এসে দাঁড়ালেন। তার হাতে এক বাটি রূপালি জল। তিনি বললেন, মহারাজ, এই জল দিয়ে মুখ ধুয়ে নিন। এতে আপনার শরীরের শেষ মানবিক ক্লান্তিটুকুও মুছে যাবে। আমি বাটিটার দিকে তাকালাম। জলে আমার মুখ দেখা যাচ্ছে, কিন্তু সে মুখ আমার নয়। সেই নীল কবচটার আভা আমার সারা মুখে ছড়িয়ে পড়েছে। চোখ দুটো এখন আর বাদামি নয়, সম্পূর্ণ স্বচ্ছ এবং শীতল। আমি বাটিটা সরিয়ে দিয়ে বললাম, আমি মানবিকতা মুছে ফেলতে চাই না মাস্টার মশাই। আমার শহর, আমার মা, ওরা এখন কেমন আছে?
মাস্টারমশাই এক বিচিত্র হাসি হাসলেন। রাজার কোনো পরিবার থাকে না মহারাজ, পুরো নিশীথপুরই এখন আপনার পরিবার। তবে আপনি যদি দেখতে চান তবে ওই মায়া দর্পণ আপনাকে সাহায্য করবে। তিনি দেওয়ালে টাঙানো সেই বিশাল আয়নাটার দিকে ইশারা করলেন। আমি আয়নার কাছে গেলাম। আমার ইচ্ছা শক্তি প্রয়োগ করতেই আয়নায় আমার ঘর ফুটে উঠল। দেখলাম মা সোফায় বসে আছেন, তার হাতে আমার একটা ছবি। তিনি কাঁদছেন না, বরং পাথরের মতো স্থির হয়ে আছেন। পাশেই অরণ্য বসে আছে। অরণ্যর মুখটা ফ্যাকাশে। অরণ্য মাকে বলছে, মাসিমা, পুলিশ তো বডি পায়নি, অয়ন কি তবে সত্যি হারিয়ে গেল? মা কোনো উত্তর দিলেন না, তিনি শুধু শূন্যে তাকিয়ে থাকলেন। আমি আয়নার ওপার থেকে চিৎকার করে বললাম, মা, আমি এখানে, আমি বেঁচে আছি। কিন্তু আয়নার ওপাশে কোনো শব্দ পৌঁছাল না, বরং আমি লক্ষ্য করলাম আমি যখনই কথা বলছি আয়নার ওপর তুষার জমে যাচ্ছে। মাস্টারমশাই নিচু স্বরে বললেন, আপনি এখন অন্য জগতের মানুষ, আপনার শব্দ এখন শুধু প্রেতাত্মারা শুনতে পায়। জ্যান্ত মানুষের কানে আপনার গলার স্বর পৌঁছলে তারা পাগল হয়ে যাবে। যন্ত্রণায় আমার বুকটা ফেটে যাচ্ছিল। হঠাৎ এক অদ্ভুত ভাবনা আমার মাথায় এলো। আমি যদি নিশীথপুরের রাজা হই, তবে আমি কি এই অভিশাপটাকেই শেষ করে দিতে পারি না? আমি যদি এই সিংহাসনটাই ধ্বংস করে দিই? আমি সিংহাসনের দিকে এগোলাম। আমার হাতের সেই নীল আলোটা এখন প্রলয়ঙ্করী হয়ে উঠেছে। আমি সজোরে সিংহাসনে এক আঘাত করলাম, কিন্তু বিস্ময়করভাবে সিংহাসনে কোনো আঁচড় পড়ল না। উল্টো আমার শরীরেই সেই আঘাতের প্রতিধ্বনি অনুভূত হল। আমি ব্যথায় কুঁকড়ে গেলাম। ঠিক তখন দালানের অন্ধকার কোণ থেকে একটা পরিচিত কণ্ঠস্বর এলো, ভুল করছো অয়ন, এই সিংহাসন তৈরি হয়েছে তোমার পূর্বপুরুষদের হাড় আর রক্ত দিয়ে। এটাকে ভাঙা মানে নিজেকেই শেষ করে দেওয়া। আমি তাকিয়ে দেখি সেই তান্ত্রিক কাল ভৈরবীর আত্মা আবার ফিরে এসেছে। তবে এখন সে আর আমার শত্রু নয়, সে এখন আমার পরামর্শদাতা। সে আমার সামনে হাঁটু গেড়ে বসল। সে বলল, মহারাজ, আপনি যদি এই অভিশাপ শেষ করতে চান তবে আপনাকে একজন উত্তরাধিকারী খুঁজতে হবে। কিন্তু আপনি নিশ্চয়ই চান না আপনার পরিচিত কেউ এই নরকে আসুক। আমি বললাম, কখনো না, আমি চাই না আর কেউ এই কষ্ট সহ্য করুক। তান্ত্রিক হাসল, তাহলে একটিই পথ আছে, আপনাকে নিশীথপুরের সীমানা প্রসারিত করতে হবে। আপনি যদি পুরো পৃথিবীকে নিশীথপুর বানিয়ে ফেলেন তবে আর কোনো বিভেদ থাকবে না, সবাই হবে আপনার প্রজা, কেউ আর আপনার থেকে আলাদা হবে না। তার কথা শুনে আমার শরীরের রক্ত হিম হয়ে গেল। এই তান্ত্রিক আমাকে এক মহাপ্রলয়ের প্ররোচনা দিচ্ছে। আমি চিৎকার করে বললাম, বেরিয়ে যাও এখান থেকে, আমি রাজা হলেও শয়তান নই। তান্ত্রিক মিলিয়ে গেল, কিন্তু তার হাসিটা বাতাসে ভাসতে থাকল। হঠাৎ প্রাসাদের বাইরে থেকে এক বিকট চিৎকার শোনা গেল। আমি বারান্দায় গিয়ে দেখলাম গ্রামের সীমানার সেই কুয়াশা চিরে একজন নতুন মানুষ ভেতরে প্রবেশ করেছে। তার হাতে একটা ক্যামেরা, পিঠে ব্যাগ, ঠিক যেমন আমি গিয়েছিলাম। লোকটা ভয়াতুর চোখে চারদিকে তাকাচ্ছে। মাস্টারমশাই বিড়বিড় করে বললেন, নতুন শিকার এসেছে মহারাজ, নিয়ম অনুযায়ী তাকে এখন আপনার সামনে বলি দিতে হবে, যাতে আপনার অমরত্ব দীর্ঘস্থায়ী হয়। আমি লোকটার মুখ দেখতে পেলাম। সে আর কেউ নয়, আমারই কলেজের এক জুনিয়র জার্নালিস্ট, যে আমাকে খুঁজতে এসেছে। আমার ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। আমি কি পারবো ওকে বাঁচাতে, নাকি নিশীথপুরের নিয়ম আমাকেও এক খুনি বানিয়ে ছাড়বে? আমি মনে মনে বললাম, না, এই গল্প আমি অন্যভাবে শেষ করব। নিচে দাঁড়িয়ে থাকা সেই তরুণ সাংবাদিকটির নাম শুভ্র, আমার খুব প্রিয় ছোট ভাই। কলেজে থাকতে ও আমাকে আদর্শ মেনে সাংবাদিকতা এসেছিল। আজও এখানে এসেছে আমার নিখোঁজ সংবাদ কভার করতে, অথবা আমাকে খুঁজে পেতে। কিন্তু ও জানে না, ও এখন যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে ফেরার কোনো রাস্তা নেই। শুভ্র ভয়ার্ত চোখে চারদিকে তাকাচ্ছে। ওর ক্যামেরার ফ্ল্যাশ যখন জ্বলছে তখন আশেপাশের প্রেতাত্মারা আর্তনাদ করে পিছিয়ে যাচ্ছে, কিন্তু ওরা পিছু হটছে কেবল আক্রমণ করার জন্য সঠিক সুযোগ পাওয়ার অপেক্ষায়। মাস্টারমশাই আমার কানে ফিসফিস করে বললেন, মহারাজ, দেরি করবেন না, এই নতুন আগন্তুকের রক্ত আপনার সিংহাসনকে আরও শক্তিশালী করবে। নিশীথপুরের নিয়ম, যিনি সীমানা অতিক্রম করবেন তাকে রাজার চারণে প্রাণ দিতে হবে। আমি দেখলাম আমার হাতের নখগুলো কালো আর লম্বা হয়ে যাচ্ছে। আমার চোখের দৃষ্টি এতটাই প্রখর যে আমি শুভ্রর গলার স্পন্দন পর্যন্ত অনুভব করতে পারছি। আমার ভেতরের এক আদিম ক্ষুধা জেগে উঠছে। এটা আমার নয়, এটা এই সিংহাসনের ক্ষুধা।
আমি গম্ভীর গলায় আদেশ দিলাম, ওকে আমার সামনে নিয়ে এসো। মুহূর্তের মধ্যে 4টে ছায়া শুভ্রকে শূন্যে তুলে ধরল। শুভ্র চিৎকার করে উঠল, ছেড়ে দাও আমাকে, তোমরা কারা? অয়নদা, অয়নদা আপনি কোথায়? শুভ্রকে হিড়হিড় করে টেনে ঠাকুর দালানে আনা হলো। আমার সামনে ওকে যখন আছাড় দিয়ে ফেলা হলো, ও যন্ত্রণায় কোকিয়ে উঠল। ও মাথা তুলে যখন আমাকে দেখল, ওর চোখের পলক আর পড়ছে না। ও বিশ্বাসই করতে পারছে না যে এই অদ্ভুত রাজকীয় পোশাক আর জ্বলন্ত নীল চোখের মানুষটি সেই অয়নদা। শুভ্র তোতলাতে তোতলাতে বলল, অয়ন দা, এটা কি আপনি? আপনার কি চেহারা হয়েছে? চলুন আমার সাথে, মাসিমা আপনার জন্য পাগলের মতো হয়ে গেছেন। মায়ের কথা শুনে আমার ভেতরের সেই পাথর হয়ে যাওয়া মানবিকতাটা আবার জেগে উঠল। আমি হাত বাড়িয়ে শুভ্রকে ধরতে গেলাম, কিন্তু তান্ত্রিক কালভৈরবীর আত্মা আবার আমার পাশে ভেসে উঠল। ছোবেন না মহারাজ, এখন যদি আপনি ওকে দয়া দেখান তবে নিশীথপুরের প্রেতাত্মারা আপনার উপর ক্ষেপে যাবে। ওরা রাজাকে নয়, রাজার ক্ষমতাকে ভয় পায়। আপনি যদি দুর্বল হন, ওরা আপনাকে এবং এই ছেলেটিকে ছিঁড়ে ছাবে। আমি দেখলাম চারপাশের ছায়াগুলো ক্রমশ কাছে এগিয়ে আসছে। তাদের চোখগুলো লোভে চকচক করছে। আমি বুঝতে পারলাম শুভ্রকে বাঁচাতে হলে আমাকে এক চরম নাটক করতে হবে। আমি সিংহাসন থেকে উঠে দাঁড়ালাম। আমার কণ্ঠস্বর মেঘের মতো গর্জে উঠল, চুপ করো সবাই, এই শিকারের অধিকার কেবল আমার, কেউ ওর গায়ে হাত দেবে না। প্রেতাত্মারা থেমে গেল। আমি শুভ্রর সামনে গিয়ে দাঁড়ালাম। নিচু স্বরে ওর কানে কানে বললাম, শুভ্র, আমি যা করছি তা দেখে ভয় পাস না, চোখ বন্ধ কর এবং যাই হোক না কেন চোখ খুলবি না। আমি শুভ্রর কলার ধরে ওকে টেনে এক অন্ধ কুঠুরির দিকে নিয়ে গেলাম। বাইরে থেকে মনে হলো আমি ওকে ছিঁড়ে খাচ্ছি, কিন্তু ভেতরে ঢুকে আমি ওর পকেট থেকে ওর ক্যামেরার মেমোরি কার্ডটা বের করে নিলাম। আমি বললাম, শুভ্র, আমার কথা শোন, এই গ্রামে কোনো ক্যামেরা কাজ করবে না। তুই এখান থেকে বেরোতে পারবি না যতক্ষণ না আমি তোকে মুক্তি দিচ্ছি। আমি তোকে এই কুঠুরিতে লুকিয়ে রাখছি, কিন্তু আমার ছায়া প্রজারা ভাববে আমি ওকে বলি দিয়েছি। আমি নিজের হাতের তালু চিরে রাজসিংহাসনের সেই তামাটে কবচটার উপর রক্ত লেপে দিলাম। পুরো প্রাসাদ এক তীব্র লাল আলোয় ভরে গেল। প্রজারা ভাবল বলিদান সম্পন্ন হয়েছে। তারা উল্লাসে ফেটে পড়ল। কিন্তু শুভ্র ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, অয়নদা, আপনি আমাদের সাথে ফিরে চলুন, এই নরকে থাকবেন না। আমি ওর দিকে তাকিয়ে ম্লান হাসলাম। আমি আর ফিরতে পারবো না শুভ্র, আমি এখন এই অন্ধকারের অংশ। কিন্তু তুই ফিরবি, তুই শহরবাসীকে জানাবি নিশীথপুর কোনো মিথ নয়, এটা এক বাস্তব বিভীষিকা। ওদের বলবি এই গ্রামের দিকে যেন কেউ আর কোনোদিন না ফেরে। ঠিক সেই সময় মাস্টার মশাই কুঠুরির দরজায় এসে দাঁড়ালেন। তার চোখে এক অশুভ আলো। তিনি বললেন, মহারাজ, আপনি কি ভাবছেন আমাদের ফাঁকি দেওয়া এত সহজ? রক্ত তো দিয়েছেন, কিন্তু প্রাণ তো হারায়নি। নিশীথপুরকে জ্যান্ত রক্ত দিয়ে ঠকানো যায় না। হঠাৎ মাস্টার মশাইয়ের শরীরটা পাল্টে গিয়ে এক বিশাল বিভৎস দানবে পরিণত হল। তিনি শুভ্রর দিকে ঝাঁপিয়ে পড়লেন। আমি আমার হাতের নীল আলো দিয়ে তাকে আটকানোর চেষ্টা করলাম, কিন্তু এবার আর আমি সফল হলাম না, কারণ আমি নিজের নিয়ম ভেঙে ফেলেছি। শুভ্রর চিৎকার পুরো নিশীথপুর কাঁপিয়ে দিল। আমি দেখলাম আমার হাতের সেই নীল কবচটা ধীরে ধীরে ফেটে যাচ্ছে। নিশীথপুরের মাটি এখন আমারই রক্ত আর শুভ্রর রক্ত একসাথে পান করতে চাইছে। আমি এক চরম সিদ্ধান্ত নিলাম। আমি শুভ্রকে জাপটে ধরে বললাম, যদি ফিরতেই হয় তবে এই গ্রামকে ধ্বংস করেই ফিরব। আমি আমার হৃৎপিণ্ডের ঠিক অপরে যেখানে কবচটা মিশেছিল সেখানে হাত দিয়ে ওটাকে সজোরে টেনে বের করার চেষ্টা করলাম। যন্ত্রণায় আমার মনে হলো আকাশ ভেঙে পড়ছে। আমি জানতাম এই কাজটা করলে আমার পরিণাম কি হতে পারে, কিন্তু শুভ্রকে বাঁচানোর রাস্তা আমার কাছে একটাই ছিল। আমার বুকের ভেতর মিশে থাকা সেই নীল কবচটাই হলো এই নিশীথপুরের প্রাণকেন্দ্র। আমি আমার দুটো হাত দিয়ে নিজের বুকের চামড়া খামচে ধরলাম। যন্ত্রণা? না, এটাকে যন্ত্রণা বললে ভুল হবে। মনে হচ্ছিল কেউ আমার অস্তিত্বকে জীবন্ত অবস্থায় আগুনের চুল্লিতে সেঁকে নিচ্ছে। অয়নদা, কি করছেন আপনি? ছেড়ে দিন, নিজেকে মারবেন না। শুভ্র চিৎকার করে উঠল, কিন্তু আমি থামলাম না। আমি আমার সমস্ত ইচ্ছা শক্তি এক করে সেই কবচটাকে শরীরের ভেতর থেকে টেনে বের করার চেষ্টা করলাম।
ঠিক সেই মুহূর্তে পুরো রাজপ্রাসাদ কেঁপে এক বিকট শব্দ হলো। দেওয়ালগুলো যেন জীবন্ত মানুষের মতো যন্ত্রণায় ফেটে যাচ্ছে, আর সেখান থেকে কালচে রক্তের মতো একটা আঠালো তরল বের হতে শুরু করেছে। মাস্টার মশাই, যিনি এখন এক বিশাল কদাকার দানবে পরিণত হয়েছেন, তিনি আমার দিকে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করলেন, কিন্তু কবচ থেকে ঠিকরে বেরোনো সেই তীব্র নীল আলো তাকে ছিটকে দেওয়ালের সাথে আছড়ে ফেলল। আমি গড়দড় করা গম্ভীর গলায় শুভ্রকে উদ্দেশ্য করে বললাম, শুভ্র, আমার হাত ধর, যাই ঘটুক না কেন হাত ছাড়বি না। আমি কবচটাকে আমার বুকের ভেতর থেকে পুরোপুরি বের করতে পারলাম না ঠিকই, কিন্তু ওটাকে 2 হাত দিয়ে সজোরে টিপে ফাটিয়ে দিলাম। সাথে সাথে নিশীথপুরের আকাশ যেন চিরে গেল। কালো কুয়াশাগুলো এখন আর ঘুরে বেড়াচ্ছে না, সেগুলো আগুনের বৃষ্টির মতো নিচে ঝরে পড়ছে। নিশীথপুরের সেই হাজার হাজার প্রেতাত্মা, যারা এতক্ষণ আমার সামনে নতজানু ছিল, তারা এখন পৈশাচিক হিংস্রতায় মেতে উঠল। তারা বুঝতে পেরেছে তাদের রাজা তাদের প্রাণ শক্তি ধ্বংস করছে। অয়ন, তুই বিশ্বাসঘাতক! তান্ত্রিক কালভৈরবীর কণ্ঠস্বর এখন বাতাসে বীভৎস প্রতিধ্বনি তুলছে। তুই নিজের রক্তকে অপবিত্র করলি? তুই ভাবছিস এটাই শেষ? এই প্রলয়ে তুইও পুড়বি, তোর শহরও পুড়বে। পাহাড়ের ওপর থেকে বড় বড় পাথর নিচে পড়তে শুরু করল। রাজপ্রাসাদের ছাদ ভেঙে পড়ছে। আমি শুভ্রকে নিয়ে পাগলের মতো দৌড়াতে শুরু করলাম, কিন্তু রাস্তা কোথায়? চারদিকে এখন শুধু গভীর গর্ত আর লেলিহান আগুনের শিখা। হঠাৎ দেখলাম সেই পুরনো স্টেশন মাস্টার মশাই, যার শরীরটা এখন দুমড়ে মুছড়ে গেছে, তিনি একদিকের একটা সুড়ঙ্গের দিকে আঙুল উঁচিয়ে দেখাচ্ছেন। তার চোখ দিয়ে কালো পিচের মতো জল পড়ছে। তিনি আর্তনাদ করে বললেন, মহারাজ, এই কবচের টুকরো যেখানেই পড়বে সেখান থেকেই নরক উগড়ে আসবে। এখনই এটাকে পুরোপুরি ধ্বংস না করলে এই প্রলয় আপনার শহর পর্যন্ত পৌঁছে যাবে। আমি বুঝতে পারলাম, আমার জীবন যতক্ষণ থাকবে এই নরকের অস্তিত্ব ততক্ষণ থাকবে। আমি শুভ্রকে সজোরে ধাক্কা দিয়ে সেই সুড়ঙ্গের ভেতর ফেলে দিলাম, যা গ্রামের সীমানার বাইরে চলে গেছে। অয়নদা, আপনি আসবেন না? শুভ্র কাঁদতে কাঁদতে শেষবার জিজ্ঞেস করল। আমি ম্লান হাসলাম। শুভ্র, এটাই আমার শেষ কাজ। মাকে বলিস আমি ভালোই আছি, আর এই মেমোরি কার্ডটা, এটা লুকিয়ে রাখিস, বিশ্বকে জানাস নিশীথপুরের কথা। আমি শুভ্রকে বিদায় দিয়ে আবার রাজপ্রাসাদের ঠিক মাঝখানে ফিরে আসলাম। চারদিকে এখন আগুনের তাণ্ডব। আমি আমার বুকের সেই কবচটাকে 2 হাত দিয়ে নিজের শরীরের ভেতর পেষণ করতে শুরু করলাম। আমার শরীর এখন ফেটে যেতে শুরু করেছে। নীল আলো আর কালো ধোঁয়া মিলেমিশে একাকার। এক বিশাল বিস্ফোরণ হল। পুরো নিশীথপুর গ্রাম কেঁপে সেই আগুন আকাশ ছুঁয়ে ফেলল। আমার চোখের সামনে দেখলাম সেই অভিশপ্ত প্রাসাদ ধুলোয় মিশে যাচ্ছে, দানবগুলো ছাই হয়ে উড়ে যাচ্ছে। সব শেষে যখন আমি মাটিতে লুটিয়ে পড়লাম, দেখলাম আকাশে ভোরের প্রথম আলো ফুটছে, কিন্তু সেই আলো আমার জন্য নয়। আমার শরীর এখন ধীরে ধীরে ধোঁয়ায় পরিণত হচ্ছে। ঠিক সেই মুহূর্তে আমি একটা হাতের স্পর্শ অনুভব করলাম, একটা শীতল মমতাময় হাত। চোখ মেলে দেখলাম তিনি মা নন, তিনি সেই ভৈরবী চণ্ডী। তিনি আমার দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, অয়ন, তুই মহৎ বলিদান দিয়েছিস, কিন্তু এই মাটির অভিশাপ এত সহজে শেষ হয় না। তোকে এখন এক নতুন রূপে জন্ম নিতে হবে, সেই রূপ যা এই নরকের দ্বারকে চিরকাল পাহারা দেবে। আমি শিউরে উঠলাম, আবার জন্ম? আমি কি কোনোদিন মুক্তি পাব না? তিনি বললেন, মুক্তি এখন কেবল তোর কর্মের ওপর। আজ থেকে তুই নিশীথপুরের ছায়া প্রহরী। আমি চোখ বন্ধ করলাম। আমার শরীর ধুলোয় হয়ে উড়ে গেল, কিন্তু আমার চেতনা পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। আমি এখন নিরাকার, আমি এখন নিশীথপুর। শহরের রাস্তায় যখন পুলিশ শুভ্রকে উদ্ধার করল, ওর হাতে ছিল সেই মেমোরি কার্ড, কিন্তু যখন কার্ডটা চেক করা হলো, দেখা গেল সেখানে কোনো ছবি নেই, শুধু একটা অডিও রেকর্ড হচ্ছে, আর সেই অডিওতে কেবল একজনের কণ্ঠস্বর শোনা যাচ্ছে, যা ফিসফিস করে বলছে, কেউ আসবে না এখানে, আমি পাহারা দিচ্ছি। শহর এখন শান্ত। শুভ্রকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু নিশীথপুরের সেই ভয়াবহ স্মৃতি ওর চোখের পাতা থেকে সরছে না। ওর হাতের সেই মেমোরি কার্ডটা এখন এক অদ্ভুত অভিশপ্ত বস্তুতে পরিণত হয়েছে। যখনই ও ওটা শোনার চেষ্টা করে, ঘর ভর্তি এক পচা মাংসের গন্ধ ছড়িয়ে পড়ে, আর সেই যান্ত্রিক কণ্ঠস্বর, অয়নদার কণ্ঠস্বর,
ওকে তাড়া করে বেড়ায়। কেউ আসবে না এখানে, আমি পাহারা দিচ্ছি। শুভ্রর ঘরে আজ অরণ্য এসেছে। অরণ্য আগের চেয়ে অনেক শুকিয়ে গেছে। ওর গলার সেই কালচে দাগগুলো এখন আর নেই ঠিকই, কিন্তু ওর রাতে ঘুমাতে পারে না। অরণ্য ফিসফিস করে বলল, শুভ্র, তুই কি জানিস নিশিতপুর নিয়ে সরকার একটা গোপন তদন্ত শুরু করেছে? এক বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। ওরা মনে করছে ওখানে কোনো তেজস্ক্রিয় পদার্থ বা কোনো পাচারকারী চক্র আছে। শুভ্র জানতো এটা ঘটবে। সাধারণ মানুষ অলৌকিকতায় বিশ্বাস করে না, তারা সবকিছুর লজিক খোঁজে, আর এই লজিক খুঁজতে যাওয়াটাই হবে নতুন এক বিপদের কারণ। ঠিক তখন দরজায় কড়া নাড়ল কেউ। বাইরে দাঁড়িয়ে আছেন লম্বা চওড়া এক মানুষ, চোখে রোদ চশমা, পরনে ওভারকোট। নাম রুদ্রপ্রতাপ, একজন ঝানু ইনভেস্টিগেটিভ অফিসার। তিনি শুভ্রর ঘরে ঢুকে সরাসরি বললেন, শুভ্রবাবু, নিশিতপুর নিয়ে আপনার কাছে যা যা তথ্য আছে সব আমাদের দিন। আমরা কাল ভোরে এক বিশাল ফোর্স নিয়ে ওই এলাকায় অপারেশন নিশিত শুরু করছি। শুভ্র আতকে উঠে বলল, যাবেন না অফিসার, ওখানে অস্ত্র বা পুলিশ দিয়ে কিছু হবে না। অয়নদা নিজের জীবন দিয়ে ওই নরকটাকে আটকে রেখেছেন। আপনারা ওখানে যাওয়া মানে সেই ঘুমন্ত দানবকে আবার জাগিয়ে তোলা। রুদ্রপ্রতাপ তাচ্ছিল্যের হাসি হাসলেন। আমরা ড্রোন, থার্মাল ক্যামেরা আর অটোমেটিক রাইফেল নিয়ে যাচ্ছি শুভ্রবাবু। আপনার ওই অশরীরী আত্মা আমাদের বুলেটের সামনে টিকবে না। আর ওই অয়ন নামের ছেলেটা যদি বেঁচে থাকে তবে তাকে আমরা অ্যারেস্ট করব। শুভ্র বুঝতে পারল কথা বলে লাভ নেই। রুদ্রপ্রতাপের জেদই ধ্বংস ডেকে আনবে। এদিকে নিশিতপুরে ধ্বংসস্তূপের উপর এখন এক ঘুটঘুটে অন্ধকার বিরাজ করছে। কিন্তু এই অন্ধকার শান্ত নয়। অয়ন এখন আর মানুষ নয়, সে এখন নিশিতপুরের বায়ুমণ্ডল। সে অনুভব করতে পারছে যে একদল মানুষ লোহার খাঁচায় চড়ে জিপ গাড়ি তার সীমানার দিকে আসছে। সে চায় না আর কোনো রক্ত ঝরুক। অয়ন তার নতুন পাওয়া শক্তি দিয়ে এক বিশাল কুয়াশার দেয়াল তৈরি করল গ্রামের সীমানায়। জঙ্গল দিয়ে যাওয়ার সময় বড় বড় গাছ উপড়ে ফেলে রাস্তা বন্ধ করার চেষ্টা করল, কিন্তু রুদ্রপ্রতাপের ফোর্স বুলডোজার দিয়ে রাস্তা পরিষ্কার করতে করতে এগিয়ে চলল। রুদ্রপ্রতাপের ড্রোনের ক্যামেরায় যা ধরা পড়ল তা দেখে কন্ট্রোল রুমে থাকা অফিসারদের রক্ত হিম হয়ে গেল। থার্মাল ক্যামেরার হিট ম্যাপে দেখা যাচ্ছে পুরো গ্রামটা যেন একটা বিশাল মানুষের হৃৎপিণ্ডের মতো ধকধক করে কাঁপছে। প্রতিটি বাড়ি, প্রতিটি পাথর যেন রক্তবহনকারী শিরা উপশিরা দিয়ে একে অপরের সাথে যুক্ত। ফায়ার! রুদ্রপ্রতাপ আদেশ দিলেন। অন্ধকারের দিকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করল পুলিশ, কিন্তু বুলেটগুলো কুয়াশার ভেতর দিয়ে গলে চলে যাচ্ছে, কোনো শব্দ হচ্ছে না। হঠাৎ মাটি ফেটে বেরোতে শুরু করল সেই কালো তরল। রুদ্রপ্রতাপের বুলডোজারগুলো চোখের পলকে মাটির নিচে দেবে যেতে লাগল। ঠিক তখন ধ্বংসস্তূপের চূড়ায় দাঁড়িয়ে থাকা এক অস্পষ্ট নীল ছায়া দেখা গেল। ওটা অয়ন। অয়ন চিৎকার করে উঠল, না, মুখ দিয়ে নয়, বরং সারা আকাশের বর্জন দিয়ে। ফিরে যাও, এটা আমার রাজ্য। এখানে আইন চলে না, এখানে কেবল মৃত্যু চলে। রুদ্রপ্রতাপ এবার সত্যিই ভয় পেলেন। তার হাতের রাইফেলটা থরথর করে কাঁপছে, কারণ তিনি দেখলেন তার চারপাশে থাকা পুলিশ অফিসারদের ছায়াগুলো মাটি থেকে আলাদা হয়ে গেছে। সেই ছায়াগুলো এখন অফিসারদের নিজেদেরই গলা টিপে ধরছে। শুভ্র আর অরণ্য দূর থেকে পাহাড়ের উপর দাঁড়িয়ে এই প্রলয় দেখছিল। শুভ্র ডুকরে কেঁদে উঠল। অয়নদা সবাইকে বাঁচাতে চাইছে, কিন্তু এই মানুষগুলো ওকে দানব বানিয়ে ছাড়বে। হঠাৎ আকাশের মেঘগুলো একটা বিশাল হাতের আকার নিল। সেই হাত নেমে এলো রুদ্রপ্রতাপের জিপের উপর। এক লোহমায় পুরো কনভয়টা ধুলোয় মিশে গেল। রুদ্রপ্রতাপ একা কোনো মতে জঙ্গলের দিকে দৌড়তে লাগলেন। অয়ন এখন প্রহরীর দায়িত্ব পালন করতে গিয়ে এক ভয়ঙ্কর সিদ্ধান্তে পৌঁছেছে। সে বুঝতে পারছে যতক্ষণ মানুষ এই গ্রামের কথা জানবে ততক্ষণ তার এখানে আসবে, আর যতক্ষণ তারা আসবে ততক্ষণ তাকে রক্ষা করার জন্য তাদের ধ্বংস করতে হবে। অয়ন বিড়বিড় করে বলল, যদি নিশিতপুরকে বাঁচাতে হয় তবে আমাকে পুরো বিশ্ব থেকে এই গ্রামকে মুছে ফেলতে হবে। কেউ দেখবে না, কেউ জানবে না, কেউ আসবে না। নিশিতপুর গ্রামটি ধীরে ধীরে মাটি ছেড়ে আকাশের দিকে ভাসতে শুরু করল। এক বিশাল মহাজাগতিক কুয়াশা পুরো এলাকাটাকে গ্রাস করে ফেলল। স্যাটেলাইট ম্যাপ থেকে নিশিতপুরের স্থানাঙ্ক মুছে গেল।
রুদ্রপ্রতাপ যখন জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে পৌঁছলেন, তিনি কথা বলার শক্তি হারিয়ে ফেলেছেন। তার চুল সব সাদা হয়ে গেছে। তিনি শুধু একটা কথাই বিড়বিড় করছেন, ওখানে কোনো মানুষ নেই, ওখানে শুধু অয়ন আছে, ও পাহারা দিচ্ছে, ও আমাদের সবাইকে পাহারা দিচ্ছে। রুদ্রপ্রতাপের সে আধুনিক টাস্ক ফোর্স নিশীথপুরের সীমানায় এসে যেভাবে নিশ্চিহ্ন হয়ে গেল, তাতে সরকারের ওপর মহলে হুলস্থুল পড়ে গেছে। কিন্তু অদ্ভুতভাবে আজ সকালে সব খবরের কাগজ থেকে সেই অপারেশনের খবরগুলো উধাও। এমনকি স্যাটেলাইট ইমেজেও এখন সেখানে কেবল ঘন বনভূমি দেখা যাচ্ছে। নিশীথপুর নিজেকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে নিয়েছে। আর এই বিচ্ছিন্ন জগতের মাঝখানে আমি, অয়ন, একাকিত্বের এক বিশাল সিংহাসনে বসে আছি। আমি এখন আর মানুষ নই। আমার শরীরের প্রতিটি অণু পরমাণু এই অভিশপ্ত মাটির সাথে মিশে গেছে। আমি যখন শ্বাস নিই, পুরো নিশীথপুরের কুয়াশা আন্দোলিত হয়। আমি যখন কাঁদি, তখন এই গ্রামের রক্ত বৃষ্টি হয়। আমি নিশীথপুরের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়েছিলাম। হঠাৎ আমার চেতনায় একটি চেনা স্পন্দন অনুভূত হলো। কেউ একজন সীমানা অতিক্রম করেছে, কিন্তু এবার কোনো অস্ত্র নিয়ে নয়, বরং এক বুক কান্না আর আরতি নিয়ে। আমি কুয়াশার চাদর সরিয়ে দেখলাম মা। আমার মা সেই জঙ্গলের ভেতরে দিগ্ভ্রান্ত হয়ে হাঁটছেন। তার হাতে আমার একটা পুরনো ছবি। তিনি পাগলের মতো ডাকছেন, অয়ন, তুই কোথায় রে? আমি জানি তুই এখানেই আছিস। মার কাছে একবার আয় খোকা। আমার পাথরের মতো হয়ে যাওয়া হৃৎপিণ্ডটা একবার কেঁপে উঠল। আমি জানি আমি যদি মার সামনে যাই, মা আমাকে চিনতে পারবেন না। আমি এখন এক বিভৎস নীল ছায়া। আমার স্পর্শ মাকে জ্বালিয়ে ছাই করে দেবে। আমি মাকে ফিরে যাওয়ার জন্য ইশারা করলাম। বনের গাছগুলোকে দিয়ে রাস্তা আটকে দিলাম, কিন্তু মা থামছেন না। তিনি মাটির উপর বসে পড়ে বললেন, যতক্ষণ না আমার ছেলেকে ফিরে পাচ্ছি, আমি এখান থেকে নড়ব না। নিশীথপুরের শয়তানরা যদি আমাকে খেতে চায়, খাক। মার এই জেদ দেখে অন্ধকারের আড়ালে লুকিয়ে থাকা সেই পুরনো প্রেতাত্মারা জেগে উঠল। তারা আমার রাজত্বে ঢুকে পড়া এই জ্যাংত মাংসের স্বাদ নিতে চায়। আমি অনুভব করলাম হাজার হাজার ক্ষুধার্ত চোখ মার দিকে তাকিয়ে আছে। আমি গর্জে উঠলাম। আমার সেই অমানসিক শব্দে পুরো আকাশ কালো হয়ে গেল। খবরদার, কেউ যদি ওনার দিকে এক পাও এগোয়, আমি এই নিশীথপুরকে চূর্ণ বিচূর্ণ করে দেব। প্রেতাত্মারা ভয়ে পিছিয়ে গেল ঠিকই, কিন্তু তান্ত্রিক কাল ভৈরবীর সেই অস্পষ্ট ছায়া আবার আমার কানের কাছে ফিসফিস করে উঠল, মহারাজ, আপনি নিয়ম ভাঙছেন। একজন জ্যাংত মানুষ বেশিক্ষণ এই অভিশপ্ত বাতাসে থাকলে সে নিজেও ছায়া হয়ে যাবে। আপনার মা ধীরে ধীরে মারা যাচ্ছেন, আপনি কি তা দেখতে পাচ্ছেন না? আমি তাকিয়ে দেখলাম মার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তার গায়ের চামড়া ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে যাচ্ছে। এই গ্রামের বাতাস বিষাক্ত। আমি যদি মাকে না পাঠাই, মা এখানেই শেষ হয়ে যাবেন। আমি এক চরম সিদ্ধান্ত নিলাম। আমি নিজের প্রহরীর রূপ ত্যাগ করে এক মুহূর্তের জন্য আমার পুরনো অয়ন রূপে মার সামনে যাওয়ার চেষ্টা করলাম। আমার শরীরের ভেতর যেন হাজার হাজার কাঁচ ভাঙার যন্ত্রণা শুরু হলো। কবচটি আমার রক্ত শুষে নিয়ে আমাকে এক ক্ষণস্থায়ী মানুষের অবয়ব দিল। আমি মার সামনে গিয়ে দাঁড়ালাম। মা চমকে উঠে আমার দিকে তাকালেন। অয়ন, বাবা, তুই? মা আমার দিকে হাত বাড়ালেন। আমি পিছিয়ে গেলাম। মা, আমাকে ছুঁইও না। আমি আর তোমার সেই ছেলে নেই। আমি এখন এই অন্ধকারের প্রহরী। মা কাঁদতে কাঁদতে বললেন, তুই যাই হোস না কেন, তুই আমার ছেলে। চল, বাড়ি চল। আমি মার চোখে চোখ রেখে বললাম, মা, তোমার অয়ন নিশীথপুরের লড়াইয়ে মরে গেছে। এখন যে তোমার সামনে দাঁড়িয়ে আছে, সে কেবল এক ছায়া। তুমি ফিরে যাও মা। অরণ্য আর শুভ্রকে বলো আমি শান্তিতে আছি। আর কোনোদিন এখানে ফেরার চেষ্টা করো না। মার চোখের পাতা ভিজে উঠল। আমি আমার শেষ শক্তি দিয়ে মাকে সম্মোহিত করলাম। মা ধীরে ধীরে গভীর ঘুমে ঢলে পড়লেন। আমি বনের ছায়াগুলোকে আদেশ দিলাম মাকে নিরাপদে জঙ্গলের বাইরে রেখে আসার জন্য। মা চলে যাওয়ার পর আমি আবার আমার সেই অতিকায় প্রহরী রূপে ফিরে এলাম। কিন্তু এবার আমার বুকের সেই নীল কবচে একটি ফাটল দেখা দিল। আবেগ একজন প্রহরীর জন্য দুর্বলতা, আর এই দুর্বলতার সুযোগ নিল সেই পুরনো শক্তি। হঠাৎ মাটির তলা থেকে উঠে এলো এক বিশাল অন্ধকার রূপ। ওটা আর কেউ নয়, ওটা হলো নিশীথপুরের সেই আদি অভিশাপ, যা আমার পূর্বপুরুষরা ৩০০ বছর আগে ডেকে এনেছিলেন। সে আমার দিকে তাকিয়ে হাসল। অয়ন, তুমি তোমার মাকে বাঁচালে ঠিকই, কিন্তু বিনিময়ে তুমি তোমার রক্ষা কবচ দুর্বল করে ফেলেছ। এখন এই গ্রাম আর তোমার নিয়ন্ত্রণে নেই।
আমি দেখলাম নিশীথপুরের সেই প্রেতাত্মারা এখন আর আমার আদেশ মানছে না, তারা আমার দিকেই ধেয়ে আসছে। আমি কি তাহলে নিজের রাজত্বেই বন্দী হতে চলেছি? নিশীথপুরের মাটি এখন থরথর করে কাঁপছে। আমার সামনে দাঁড়িয়ে আছে সেই আদি অভিশাপ, এক বিশালাকার অবয়ব যার কোনো নির্দিষ্ট মুখ নেই, শুধু আছে হাজার হাজার জ্বলন্ত চোখ। ৩০০ বছর ধরে এই শক্তি আমার বংশের রক্ত আর লোভ খেয়ে বড় হয়েছে। আমি আমার মাকে বাঁচাতে গিয়ে নিজের শক্তির যে অংশটুকু হারিয়েছি, সেই ফাটল দিয়ে এই দানব এখন আমাকেই গ্রাস করতে চাইছে। অয়ন, দানবটির কণ্ঠস্বর যেন পাতাল থেকে উঠে আসছে। তুই ভেবেছিলি দয়া দেখিয়ে এই অন্ধকারকে শাসন করবি? নিশীথপুর দয়া চেনে না, চেনে শুধু বলিদান। তুই নিজের মাকে মুক্তি দিয়েছিস, এবার নিজেকেই মাটির গভীরে বিলীন করে দে। আমি আমার হাতের সেই নীল কবচটির দিকে তাকালাম। ওটা এখন দ্রুত ফাটছে। আমি বুঝতে পারলাম, যতক্ষণ এই গ্রাম থাকবে ততক্ষণ এই অভিশাপ থাকবে, আর যতক্ষণ এই কবচ আমার শরীরে থাকবে ততক্ষণ এই গ্রামকে কেউ ধ্বংস করতে পারবে না। আমি এই নরকের খুঁটি হয়ে দাঁড়িয়ে আছি। আমি এক চরম সত্য উপলব্ধি করলাম। মুক্তি পেতে হলে শুধু লড়লে চলবে না, নিজেকে শেষ করে দিতে হবে। আমি চিৎকার করে বললাম, আমি যদি এই অভিশাপের শেষ উত্তরাধিকারী হই, তবে আমার সাথেই এই বংশের আর এই গ্রামের সমাপ্তি ঘটবে। আমি আমার সমস্ত শক্তি দিয়ে নিজের বুকের ভেতরে হাত ঢুকিয়ে দিলাম। সেই নীল কবচটাকে আমি আমার হৃৎপিণ্ড থেকে আলাদা করে ফেললাম। এক অবর্ণনীয় যন্ত্রণায় আমার মুখ দিয়ে নীল রক্ত আর ধোঁয়া বেরোতে লাগল। কবচটি হাতে নিতেই পুরো নিশীথপুর আগুনের গোলার মতো জ্বলতে শুরু করল। আদি অভিশাপটি আর্তনাদ করে উঠল, কি করছিস মূর্খ? কবচ ভেঙে ফেললে তুইও শেষ হয়ে যাবি। তুই যে অমর হতে চেয়েছিলি। আমি রক্তাক্ত হাসলাম। অমরত্বের চেয়ে মৃত্যু অনেক বেশি শান্তিময়। আমি কবচটি মাটিতে সজোরে আছাড় মারলাম। সাথে সাথে এক বিশাল নীল বিস্ফোরণে পুরো পৃথিবী সাদা হয়ে গেল। নিশীথপুরের প্রতিটি বাড়ি, প্রতিটি প্রেতাত্মা আর সেই আদি দানবটি মুহূর্তের মধ্যে ছাই হয়ে বাতাসে মিশে গেল। পাহাড়টা ধসে গিয়ে সেই বিশাল গর্তটাকে ভরাট করে দিল, যা ৩০০ বছর ধরে নরকের দরজা হয়েছিল। ১ মাস পর শহরের একটি শান্ত বাড়ির বারান্দায় বসে অরণ্য আর শুভ্র খবরের কাগজ পড়ছে। সেখানে একটি ছোট খবর ছাপা হয়েছে। নিশীথপুর বনাঞ্চলে অদ্ভুত ভূমিধস, একটি প্রাচীন জনপদ চিরতরে বিলুপ্ত। মা পাশের ঘরে অয়নের একটি ছবির সামনে প্রদীপ জ্বালিয়ে বসে আছেন। তার চোখে জল নেই, বরং এক অদ্ভুত শান্তি। তিনি জানেন না সেদিন জঙ্গলে কি হয়েছিল, কিন্তু তার মনে হয় অয়ন এখন ভালো আছে। শুভ্র হঠাৎ বলল, অরণ্যদা, অয়নদার সেই মেমোরি কার্ডটা কাল থেকে আর কাজ করছে না, ওটা এখন একদম ফাঁকা। অরণ্য দীর্ঘশ্বাস ফেলে বলল, তার মানে অয়ন ওর কাজ শেষ করেছে। নিশীথপুর এখন আর নেই, ও আমাদের চিরতরে মুক্তি করে দিয়েছে। ঠিক তখনই জানলা দিয়ে এক ঝলক ঠান্ডা বাতাস ঘরের ভেতর ঢুকে এলো। শুভ্রর মনে হলো সেই বাতাসের ভেতর কেউ যেন খুব চেনা স্বরে ফিসফিস করে বলল, গল্প শেষ, কিন্তু আমি কোথাও রয়ে গেলাম। শুভ্র জানলার বাইরে তাকালো। বাগানের এক কোণে সে দেখল একটি নীল রঙের ছোট ফুল ফুটেছে, যা আগে কখনো দেখা যায়নি। সেই ফুলের ভেতর থেকে এক অদ্ভুত নীল আভা বেরোচ্ছে। নিশীথপুর হয়তো মানচিত্র থেকে মুছে গেছে, কিন্তু তার প্রহরীর অস্তিত্ব কি সত্যিই শেষ হয়েছে, নাকি সে প্রকৃতির কোনো অন্য রূপে আমাদের মাঝেই রয়ে গেছে? নিশীথপুরের অভিশাপ হয়তো অয়নের আত্মত্যাগের মাধ্যমে শেষ হল, কিন্তু অন্ধকারের শেষ রেশটুকু কি সত্যিই মুছে গেছে? অয়নের সেই নীলাভা কি আবার কোনোদিন ফিরে আসবে? মানুষের কৌতূহল আর লোভের শেষ নেই, আর যেখানেই অন্ধকার সেখানেই লুকিয়ে থাকে নতুন কোনো রহস্য। অয়ন আর নিশীথপুরের এই দীর্ঘ যাত্রা যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আপনার প্রিয় মুহূর্তটি কোনটি ছিল তা আমাদের কমেন্টে জানান। আর হ্যাঁ, এ ধরনের আরও হাড় কাঁপানো অডিও স্টোরি এবং অতিপ্রাকৃত রহস্যের দুনিয়ায় ডুবে থাকতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। মনে রাখবেন, অন্ধকার কিন্তু আপনার চারপাশেই আছে, শুধু দেখার চোখ চাই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রহস্য নিয়ে। ততক্ষণ সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।